আজকে শুরু করি। হ্যাঁ, রেকর্ড তো করব, থাকবে কিনা আচ্ছা দেখি। আমরা শুরু করি। আমরা এসএসসি বায়োলজির চ্যাপ্টার 10 বলতেছিলাম, কোঅর্ডিনেশন। আজকে আমাদের এইটার সেকেন্ড ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এটা শুরু হবে মুভমেন্ট থেকে, চলন থেকে। আমরা মেডুলা অবলাঙ্গাটা পর্যন্ত শেষ করার চেষ্টা করব, দেখি কতদূর শেষ করা যায়। আমরা যেহেতু স্টুডেন্ট কম আসছো, আমরা একটু স্পিডই আগাবো এবং প্রশ্ন করলে মাইক্রোফোন অন করে অ্যান্সার দিবা। আমরা কিছু বেসিক তথ্য পড়ে ফেলি চলন সম্পর্কে। তাহলে চলনের ইংরেজি হচ্ছে মুভমেন্ট। এখানে একটা কথা বলা আছে, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য। উদ্ভিদেরও অন্যান্য জীবের মতো কি আছে, অনুভূতি আছে। এরপরে আমরা চলে আসি চলন কেন ঘটে। দেখো, উদ্ভিদের চলনটা একটু আলাদা ধরনের। বৃদ্ধি বলা হয় চলন। তাইলে ডালপালা বৃদ্ধি হইলে উদ্ভিদটা এদিকে একটু চলে যাচ্ছে না, গাছের শেকড় বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হচ্ছে গাছের কি, উদ্ভিদের চলন। তাইলে উদ্ভিদের ক্ষেত্রে চলন সম্পর্কে আমাদের ধারণাটা একটু আলাদা হবে। আমরা যেরকম চলাফেরা করি, এক জায়গা থেকে আরেক জায়গায় সামগ্রিকভাবে চলে যাই, এরকম না হইলেও উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে চলন বলে। তাইলে উদ্ভিদের চলন কেন ঘটে আমরা একটু দেখি। বৃদ্ধিজনিত। তাইলে গাছ বড় হইলে ডালপালা বাড়বে, তার মানে উদ্ভিদের বৃদ্ধি হইলে চলন ঘটবে। এছাড়া দুই ধরনের উদ্দীপকের প্রভাবে বা উদ্দীপনার প্রভাবে। কিছু উদ্দীপনাকে বলা হয় অভ্যন্তরীণ উদ্দীপনা, আর কিছু উদ্দীপনা বাইরে থাকে, সেগুলোকে বলা হয় বহি বা পারিপার্শ্বিক উদ্দীপনা বা উদ্দীপক। তাইলে উদ্ভিদের অন্যান্য জীবের মতো অনুভূতি আছে। চলন ঘটে তিনটা কারণে, একটা বৃদ্ধিজনিত কারণে, একটা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে, আর একটা বহি বা পারিপার্শ্বিক উদ্দীপকের প্রভাবে। এখন চলন যেভাবেই হোক না কেন, সেখানে কোনো না কোনো প্রভাবকের কি থাকে, প্রভাব থাকে। এখন উদ্ভিদ চলনকে আমরা দেখি যে দুই ভাগে ভাগ করা যায়। উদ্ভিদ চলনকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সামগ্রিক চলন, আর একটাকে বলা হয় বক্র চলন। তাইলে সামগ্রিক কথাটার অর্থ কি? সামগ্রিক মানে সমগ্র, সম্পূর্ণ। তাহলে সামগ্রিক চলনের ক্ষেত্রে কি ঘটে, যে উদ্ভিদ দেহের কোনো অংশ যদি কোনো প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে সামগ্রিকভাবে, তার মানে সম্পূর্ণরূপে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করলে তাকে কি বলা হয়? সামগ্রিক চলন বলা হয়। তাহলে উদ্ভিদ দেহের যে কোনো অংশ, সেটা হইতে পারে যৌন জনন কোষ, গ্যামেট, অথবা হইতে পারে ব্যাকটেরিয়া। তাইলে সামগ্রিক চলনের ইংরেজিটা আমাদের একটু জানতে হবে, মুভমেন্ট অফ লোকোমোশন। তাইলে সামগ্রিক চলনের ভেতরে আমরা কি পাচ্ছি? প্রথমেই আমরা পাচ্ছি সংজ্ঞা, উদ্ভিদ দেহের কোনো অংশ প্রয়োজনের তাগিদে সামগ্রিকভাবে এক স্থান হতে অন্য স্থানে গমন করলে তাকে কি বলা হয়? সামগ্রিক চলন বলে। উদাহরণের মধ্যে সামগ্রিক চলনে দন্ত স দিয়ে মনে রাখবো শৈবাল আর ছত্রাক। তাইলে সামগ্রিক চলন কার কার ঘটে? শৈবালের ঘটে আর ছত্রাকের ঘটে। তাইলে ছত্রাকের সাথে একজন থাকবে, শৈবালের সাথে একজন থাকবে। প্রথমে আমরা চলে আসি, দেখো ছত্রাক। ছত্রাকের সাথে কে আছে? ছত্রাক ও উন্নত শ্রেণীর উদ্ভিদ। তাইলে ছত্রাক এবং উন্নত শ্রেণীর উদ্ভিদের যৌন জনন কোষ, এই যৌন জনন কোষেরই আরেকটা নাম কি? গ্যামেট। এই গ্যামেটে চলন ঘটে। এখন যে গ্যামেট, যেরকম আমরা জানি যে মানুষের শুক্রাণুও কি করতে পারে? সাঁতরাইতে পারে, চলাচল করতে পারে, তাই না? তাহলে যে গ্যামেট চলতে পারে তাদেরকেই বলা হয় মূলত জুস্পোর। যারা চলতে পারে তাদেরকে কি বলা হয়? জুস্পোর। তাইলে ছত্রাক ও উন্নত শ্রেণীর উদ্ভিদের যৌন জনন কোষ, গ্যামেট বা জুস্পোরে কি ঘটে? সামগ্রিক চলন ঘটে। তাইলে এখন একটা যৌন জনন কোষ যদি যায়, চলন ঘটে, তাহলে যৌন জনন কোষের তো একটা অংশ ভেঙে যেয়ে চলন ঘটবে না, সম্পূর্ণ যৌন জনন কোষটাই কি ঘটবে? সাঁতরে আগাবে। তাহলে এই সম্পূর্ণ যৌন জনন কোষেরই যে চলন ঘটবে, এটাকেই বলা হচ্ছে কি? সামগ্রিক চলন। এছাড়া কোথায় ঘটে? ব্যাকটেরিয়া এবং কোথায় ঘটে? শৈবালে। তাহলে শৈবালের সাথে কে আছে? ব্যাকটেরিয়া আছে। আমরা বললাম যে ছত্রাকের সাথে একজন থাকে, উন্নত শ্রেণীর উদ্ভিদ, আর শৈবালের সাথে কে থাকে? শৈবালের সাথে থাকে ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া এবং কিছু শৈবালে, কোন কোন শৈবাল আমরা মনে রাখবো? ভিসিডি। ভিতে ভলভক্স, সিতে ক্ল্যামাইডোমোনাস, আর ডিতে ডায়াটম।
ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস এবং ডায়াটম। তাইলে এই কয়টা জায়গায় কি ঘটতেছে? সামগ্রিক চলন ঘটতেছে। তার মানে উদ্ভিদের কোনো একটা অংশ সামগ্রিকভাবে এক স্থান হতে আর এক স্থানে গমন করতেছে। এরপরে আমরা চলে আসি বক্রচলন। দেখো, কার্ভ মানে বাঁকানো, তাইলে কার্ভেচার। বক্রচলনের ইংরেজি কি? মুভমেন্ট অফ কার্ভেচার। তাইলে এরা কি হবে? এগুলা কোন উদ্ভিদে ঘটে? মাটিতে আবদ্ধ উন্নত শ্রেণীর উদ্ভিদে ঘটে। কোথায় ঘটে? বক্রচলন মাটিতে আবদ্ধ উন্নত শ্রেণীর উদ্ভিদ। তাইলে দেখো, এই সংজ্ঞার মধ্যে থেকেও কিন্তু এমসিকিউ করা যায় যে বক্রচলন কোথায় ঘটে। তাইলে শৈবালে, ছত্রাকে, মাটিতে আবদ্ধ উচ্চ শ্রেণীর উদ্ভিদে, তারপরে নিম্ন শ্রেণীর উদ্ভিদে। তাইলে এই জন্য আমরা লাইন বাই লাইন এত ধরে ধরে পড়াই, এমসিকিউ যেন আমাদের এখান থেকে রিটেনের পাশাপাশি যেন এমসিকিউটাও কভার হয়ে যায়। এখন মাটিতে আবদ্ধ উচ্চ শ্রেণীর উদ্ভিদে বক্রচলন ঘটে। কিভাবে ঘটে? এই যে মাটিতে আবদ্ধ একটা উদ্ভিদ আছে, এই উদ্ভিদের অঙ্গ মানে কি? ডালপালা, শেকড়, সব কিছুই, লতা পাতা। তাহলে মাটিতে আবদ্ধ উচ্চ শ্রেণীর উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বিভিন্ন দিকে বেঁকে যাওয়াকে কি বলা হয়? বক্রচলন বলা হয়। তাহলে বক্রচলনটা মূলত কি? উদ্ভিদের শিকড়, তার মানে মূল, কাণ্ড, লতা পাতা, এগুলার কি আঁকা বাঁকা চলন। উদাহরণ কি? আমরা দেখি যে একটা যদি গাছ থাকে, গাছের কাণ্ডটা কোন দিকে বৃদ্ধি পায়? যে দিক থেকে আলো পড়ে। তাহলে আলো কই থেকে পড়ে? আলো ওপর থেকে পড়ে। তাইলে কাণ্ডটা কোন দিকে বৃদ্ধি পায়? আলোর দিকে বৃদ্ধি পায়। আর মূলগুলা কোন দিকে বৃদ্ধি পায়? আলোর বিপরীত দিকে। তাইলে এই যে উদ্ভিদের কাণ্ডের আলোকমুখী চলন, এইটাও বক্রচলনের উদাহরণ। তারপরে মূলের আলোর বিপরীতে অন্ধকার চলন, এইটাও বক্রচলনের উদাহরণ। তারপরে তোমরা আমাদের অদম্য পাঠশালায় গেলে দেখবা যে ওই যে ওয়ালের পাশে ছোট ছোট কিছু গাছ লাগানো আছে, যেগুলো ওয়াল ধরে আস্তে 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 লতা পাতার মতো উপরের দিকে উঠে যাচ্ছে। তাইলে এই যে ওয়ালকে ধরে লতা পাতাগুলো উপরের দিকে উঠে যাচ্ছে, এই যে ওয়াল, এই ওয়ালকে বলা হয় আকর্ষীয় অবলম্বন। তাহলে ওয়ালটা ওই গাছটাকে কি করতেছে? আকর্ষণ করতেছে। তাহলে এই আকর্ষীয় অবলম্বনকে পেঁচিয়ে ধরে ওই গাছটা বড় হচ্ছে বা বিভিন্ন দিকে মুভমেন্ট করতেছে, চলাচল করতেছে। তাহলে আকর্ষীয় অবলম্বনকে পেঁচিয়ে ধরে চলন, এটাও কি ধরনের চলন? বক্রচলন। তাইলে এই যে আলোর কাণ্ড, যে উদ্ভিদের কাণ্ড যে আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে, এই যে সূর্যের দিকে, উপরের দিকে, এবং মূল যে নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই কাণ্ডের আলোর দিকে বৃদ্ধি পাওয়াকে বলা হয় পজিটিভ ফটোট্রপিক চলন বা পজিটিভ ফটোট্রপিজম। তাইলে আলোর দিকে গেলে, আলোর দিকে বৃদ্ধি পাইলে সেটাকে বলা হয় পজিটিভ, আলোর বিপরীতে গেলে সেটাকে বলা হয় নেগেটিভ। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ কার ঘটে? ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজমের ক্ষেত্রে। তাহলে ফটোট্রপিক চলন কি? এই যে আলোর প্রভাবে, আলো মানে কি? ফোটন। তাইলে ফোটন কণা বা আলোর প্রভাবে যে চলনটা হয়, সেই চলনকেই বলা হয় কি? যে ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন। তাহলে ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলনটাও কি? বক্রচলনের উদাহরণ। 1 আর 2 মানেই মূলত এই যে এই ফটোট্রপিজম। তাইলে আমরা পড়লাম হচ্ছে চলন সম্পর্কে, সামগ্রিক চলন এবং বক্রচলন। এরপরে আমরা চলে আসি ফটোট্রপিজম বা ফটোট্রপিক চলন। এইটা আমাদের হয়ে গেছে। দেখো যে আলোর প্রভাবে উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা কোন দিকে যায়? আলোর দিকে। এবং মূল কোন দিকে যায়? আলোর বিপরীত দিকে। তাইলে কাণ্ড, শাখা প্রশাখার আলোর দিকে এবং মূলের আলোর বিপরীত দিকে চলনকে কি বলা হয়? ফটোট্রপিজম বলা হয়। এখন কাণ্ড, শাখা প্রশাখার আলোর দিকে চলনকে বলা হয় পজিটিভ ফটোট্রপিজম, মূলের আলোর বিপরীত দিকে চলনকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিজম। ফটোট্রপিজম খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ, খ এবং অন্যান্য রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি ফটোট্রপিজমের। এখানে একটা ছবি দেওয়া আছে। তাইলে ফটোট্রপিজমের এই ছবিটা যদি আমরা লক্ষ্য করি, দেখো যে এই চিত্রটা আগে লক্ষ্য করো। সূর্য এখানে কিভাবে কিরণ দিচ্ছে? খাড়াভাবে, একদম মাথার ওপর থেকে। এই জন্য এর কাণ্ড এবং শাখা প্রশাখা একদম খাড়াভাবে কোন দিকে বৃদ্ধি পাইছে? উপরের দিকে। ঠিক এই উদ্ভিদেরই মূলটা কোন দিকে বৃদ্ধি পাইছে? দেখো একদম খাড়াভাবে, আলোর বিপরীত দিকে, নিচের দিকে। তাইলে আলোর বিপরীত দিকে মূলের বৃদ্ধি হয়, আর কাণ্ড, শাখা প্রশাখার বৃদ্ধি হয় কোন দিকে? আলোর দিকে। তাইলে এই কাণ্ড, শাখা প্রশাখার আলোর দিকে বৃদ্ধিকে কি বলা হয়? পজিটিভ ফটোট্রপিজম। আর মূলের আলোর বিপরীত দিকে বৃদ্ধিকে বলা হয় নেগেটিভ ফটোট্রপিজম।
এরপরে আমরা চলে আসি আর একটা চিত্র লক্ষ্য করো। এই চিত্রটাতে আলো কিভাবে পড়তেছে, তির্যকভাবে বাঁকা করে পড়তেছে। তাইলে দেখো আলো বাঁকা করে পড়ার জন্য এই উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখাটাও বাঁকা হয়ে আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে কাণ্ড শাখা প্রশাখার বৃদ্ধি কোন দিকে ঘটে? আলোর দিকে ঘটে। তার মানে আলো যেই দিক থেকে আসবে কাণ্ড শাখা প্রশাখার বৃদ্ধি সেই দিকেই ঘটবে, এবং মূলের বৃদ্ধি দেখো বাঁকা হয়ে আলোর মূলের বৃদ্ধি সবসময় কি করবে? আলোর বিপরীত দিকে ঘটবে। তাহলে আলোর দিকে কাণ্ড শাখা প্রশাখার দিকে পজিটিভ চলন বা পজিটিভ ফটোট্রপিজম বলে, আর মূলের আলোর বিপরীত দিকে চলনকে নেগেটিভ ফটোট্রপিক চলন বা নেগেটিভ ফটোট্রপিজম বলে। তাইলে আমরা পড়ে ফেললাম ফটোট্রপিজম। এরপরে আমরা চলে আসি উদ্ভিদ সম্পর্কে আমাদের মোটামুটি শেষ। এখন আমরা চলে আসি প্রাণীর সমন্বয় প্রক্রিয়ায়। আমরা একটু দেখি সমন্বয় মানে কি, এইটা একটু বুঝো। সমন্বয় মানে কি? কোঅর্ডিনেশন। তাইলে আমি ভাত খাচ্ছি, ভাতটা পেটে যাচ্ছে স্টমাকে যে হজম হয়ে সেইটা বায়ুপথে বের হয়ে যাচ্ছে। তাইলে এই যে সকল কাজে খাওয়া থেকে বায়ুপথে বের হওয়া পর্যন্ত একের পর এক সিরিয়াল কাজ হচ্ছে। তাইলে এই যে সিরিয়ালি বিভিন্ন অঙ্গ বিভিন্ন রকম কাজ করতেছে, এই যে সুশৃঙ্খল একটা ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাটাই মূলত কি? সমন্বয়। এই ধারাবাহিকতাটাই মূলত সমন্বয়। এখন এই সমন্বয়ে দুইটা তন্ত্র আমাদের কাজ করে। কয়টা তন্ত্র কাজ করে? দুইটা তন্ত্র। একটা হচ্ছে হরমোন তন্ত্র আর একটা হচ্ছে স্নায়ুতন্ত্র। হরমোন তন্ত্রকে ইংরেজিতে কি বলা হয়? হরমোনাল সিস্টেম। স্নায়ুতন্ত্রকে ইংরেজিতে কি বলা হয়? নার্ভাস সিস্টেম। তাইলে হরমোনতন্ত্র এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে প্রাণীর সকল কার্যাবলীর কি হয়? সমন্বয় হয়। তাইলে আমাদের সকল কাজের সমন্বয় করে কে? হরমোন আর হচ্ছে স্নায়ু, এরা দুইজন মিলে। ওকে, তাহলে আমরা চলে আসি আমাদের এই সমন্বয়ে হরমোনের কি প্রভাব রয়েছে। এটা কি পড়তেছে দেখো, প্রাণী, তাই না? তাইলে হরমোনের সংজ্ঞাটা আমাদের উদ্ভিদের ক্ষেত্রে যেভাবে দিয়েছিলাম এখানে একটু আলাদা হয়ে যাবে। তাইলে হরমোনের প্রভাবে চলে আসি। প্রথমেই আমাদের হরমোনের সংজ্ঞাটা জানতে হবে। তাহলে হরমোন কি? একটা জৈব রাসায়নিক পদার্থ। এটা নিঃসৃত হয় কই থেকে? নালীহীন গ্রন্থি থেকে। তার মানে ধরো এইটা একটা গ্রন্থি, এই গ্রন্থি থেকে এরা উৎপন্ন হবে, কিন্তু এদের পরিবহনের জন্য কোনো এরকম কোনো নালী থাকবে না যে নালী পথে তারা পরিবাহিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এরকম কোনো নালী থাকে না এই গ্রন্থিগুলোতে। এই জন্য এই গ্রন্থিগুলোকে কী বলা হয়? নালীহীন গ্রন্থি। তাহলে হরমোন উৎপন্ন হয় কী ধরনের গ্রন্থি থেকে? নালীহীন গ্রন্থি থেকে। এদের কোনো নালী থাকে না। কী পরিমাণে উৎপন্ন হয়? খুবই সামান্য পরিমাণে নিঃসৃত হয়। তাহলে আমরা জানি যে এরা যেখানে উৎপত্তি হয় উৎপত্তিস্থলে কাজ করে না করে দূরের কোনো স্থানে যেয়ে এই দূরবর্তী কোনো স্থানের কোনো কোষ বা অঙ্গের ওপর কাজ করে এবং সেই অঙ্গের কার্যাবলী কী করে? নিয়ন্ত্রণ করে। তাইলে এদের কোনো নালী নাই। এই জায়গায় এরা উৎপন্ন হয়ে মনে করো এই জায়গায় তার কাজ করতে হবে। এখন এই জায়গা থেকে জায়গায় যাওয়ার জন্য কোনো নালী নাই। তাইলে এরা পরিবাহিত হবে কিসের মাধ্যমে? পরিবাহিত হবে এরা ব্লাড বা রক্তের মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্লাডের মাধ্যমে। তাহলে হরমোন পরিবাহিত হয় কিসের মাধ্যমে? প্রাণীদেহে রক্তের মাধ্যমে। উৎপন্ন হয় কোথায়? নালীহীন গ্রন্থিতে। পরিবাহিত হয় কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। কাজ করে কোথায়? উৎপত্তিস্থলে না দূরবর্তী কোনো স্থানে? দূরবর্তী কোনো স্থানে কাজ করে। তাহলে এই যে এতটুকু বেসিক দিয়ে এই তিনটা পয়েন্ট দিয়ে আমরা এই সংখ্যাটা মুখস্থ করে ফেলবো। দেখো, যে জৈব রাসায়নিক পদার্থ নালীহীন গ্রন্থি থেকে খুবই সামান্য পরিমাণে নিঃসৃত হয়ে রক্তের মাধ্যমে উৎপত্তিস্থল থেকে দূরবর্তী কোনো স্থানে বাহিত হয় এবং যে জায়গায় বাহিত হইল সেখানের কোষ বা অঙ্গের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকে কি বলে? হরমোন বলে। হরমোনের সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে, মুখস্থ থাকতে হবে একদম দাড়িগমা সহ। তাইলে হরমোন নিঃসরণ হয় কই থেকে? নালীহীন গ্রন্থি থেকে। এই যে নালীহীন গ্রন্থিগুলো থেকে হরমোন নিঃসরণ হয়, মনে করো এইটা একটা নালীহীন গ্রন্থি, এইটা একটা নালীহীন গ্রন্থি, এইটা একটা নালীহীন গ্রন্থি, এটা একটা নালীহীন গ্রন্থি, এগুলো সবগুলো থেকে কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়। এখন এই যে নালীহীন গ্রন্থিগুলো থেকে হরমোন নিঃসৃত হয়, এই একটা নালীহীন গ্রন্থি অন্য নালীহীন গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে।
তাইলে একটা নালীহীন গ্রন্থি অপর নালীহীন গ্রন্থির ওপর প্রভাব রয়েছে, নিয়ন্ত্রণ করে। তাইলে একটা নালীহীন গ্রন্থি আর একটা নালীহীন গ্রন্থি দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু এই সকল নালীহীন গ্রন্থিগুলোকে আবার নিয়ন্ত্রণ করে নার্ভাস সিস্টেম। সকল নালীহীন গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে কে? নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। তাইলে দেখো এখানে বলা আছে স্নায়ুতন্ত্র আবার নালীহীন গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তাইলে এই যে এই হরমোন আর স্নায়ুর কাজ, এই কাজটাকে যদি আমরা একটা কারখানার সাথে তুলনা করি, কিসের সাথে তুলনা করি? কোনো একটা কারখানার সাথে তুলনা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে হরমোনগুলো এখানে কাজ করে শ্রমিকের মতো, আর স্নায়ুতন্ত্র কাজ করে বসের মতো, ব্যবস্থাপকের মতো, পরিচালকের মতো। যেরকম পরিচালক সবার কাজ দেখে ঠিকঠাক করতেছে কিনা, আর শ্রমিকরা কাজ করে, ঠিক এখানে হরমোন শ্রমিকের মতো কাজ করে, আর স্নায়ুতন্ত্র এটার ব্যবস্থাপকের মতো হরমোনের কাজকে কী করে? নিয়ন্ত্রণ করে। এরপর আমরা চলে আসি স্নায়ুতন্ত্রের বিকাশ ও কাজের উপর হরমোনের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। প্রাণীর কার্যকলাপ, প্রাণীর কার্যকলাপ, নড়াচড়া, আচরণের পরিবর্তন, এগুলো সবই কিসের প্রভাবে ঘটে? হরমোনের প্রভাবে ঘটে। তার মানে হরমোন কি কি কাজ করে এইটুকু এখানে বলা আছে। তাইলে ব্যক্তির আচরণ, স্বভাব, আবেগ প্রবণতার উপর হরমোনের প্রভাব রয়েছে। তার মানে তুমি কান্না করতেছো, চোখের পানি বের হচ্ছে, এখানেও কি হরমোনের একটা প্রভাব রয়েছে। তাইলে হরমোন দুই ধরনের কাজ করে থাকে। এরা উত্তেজক, তার মানে উত্তেজনা সৃষ্টি করতে পারে, এবং নিস্তেজও করতে পারে। তার মানে কি? দেখো, হরমোন কোনো একটা কাজকে বাড়িয়ে দিতে পারে, এটাই বলা হচ্ছে উত্তেজক। আবার কোনো কাজের হারকে কি করতে পারে? কমিয়েও দিতে পারে, এটাকে বলা হয় নিস্তেজক। তাহলে হরমোন উত্তেজক হিসেবেও কাজ করে, নিস্তেজক হিসেবেও কাজ করে। তাহলে উত্তেজক বা নিস্তেজক হিসেবে হরমোন কী কী কাজ করে? দেহের পরিস্ফুটন, বৃদ্ধি এবং বিভিন্ন টিস্যুর কার্য নিয়ন্ত্রণ করে থাকে। তাইলে হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয়। এটা দিয়ে ক্ষয়ে প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। হরমোনকে কেন রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় কেন? তাইলে হরমোনের প্রভাব পড়তেছি আমরা। তাইলে হরমোনের কাজে প্রথমে আমরা দেখলাম কি? নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত হইল। তাইলে এই নালীহীন গ্রন্থিগুলো একে অপরকে নিয়ন্ত্রণ করে, আবার নালীহীন গ্রন্থিগুলোকে স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। হরমোন শ্রমিকের মতো কাজ করে, আর স্নায়ুতন্ত্র ব্যবস্থাপকের মতো কাজ করে। এরপরে দেখলাম এটা কী কী কাজ করে। এই যে স্নায়ুতন্ত্র হরমোনকে নিয়ন্ত্রণ করতেছে, তাহলে স্নায়ুতন্ত্রের ওপরও হরমোনের কিছু প্রভাব রয়েছে। তাহলে স্নায়ুতন্ত্রের বিকাশ এবং কাজের ওপর হরমোনের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। তারপরে এই দুইটা ব্যক্তি নিয়ে দেখো, প্রাণীর কার্যকলাপ, নড়াচড়া, আচরণের পরিবর্তন ঘটে হরমোনের প্রভাবে। তাহলে আচরণের পরিবর্তন মানে কি? এই যে আচরণ, স্বভাব, আবেগ প্রবণতা, তাহলে এই দুইটা একই ধরনের। প্রাণীর কার্যকলাপ, নড়াচড়া, আচরণের পরিবর্তন হরমোনের প্রভাবে ঘটে, আর ব্যক্তির আচরণ, স্বভাব, আবেগ প্রবণতার ওপর কী আছে? হরমোনের প্রভাব অপরিসীম। আর এর পাশাপাশি কি? হরমোন উত্তেজক নিস্তেজক হিসেবে কাজ করে। কী কী কাজ করে? পরিস্ফুটন, বৃদ্ধি এবং টিস্যুর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। আর বিভিন্ন কারণে হরমোনকে রাসায়নিক দূত বলা হয়। কেন রাসায়নিক দূত বলা হয়? আমাদের এই প্রশ্নের উত্তরটা লিখে দেওয়া আছে, আমরা পড়ে ফেলবো পরে। এখন এই যে আমরা দেখতেছি হরমোন বিভিন্ন রকম কাজ করতেছে, তাইলে হরমোনের বাস্তব জীবনে কি কি এরকম কোনো উদাহরণ আছে কিনা আমরা একটু দেখি। তাইলে বিভিন্ন প্রাণীর জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে হরমোন ব্যবহারের দৃষ্টান্ত, কিভাবে বিভিন্ন প্রাণী হরমোনকে ব্যবহার করে থাকে। দেখো, প্রথমে আমাদের চলে আসি পিঁপড়ার সারি বেঁধে চলাচল। আমরা সাধারণত পিঁপড়া চলতে দেখলে দেখি যে তারা এক লাইন ধরে চলতেছে, এক লাইন ধরে। তাইলে কি করে পিঁপড়া যদি কোথাও খাদ্যের খোঁজ পায়, তাহলে একটা পিঁপড়া মনে করো এখানে খাদ্যের খোঁজ পাইছে, চলাচল করতে যেয়ে এখানে খাদ্যের খোঁজ পাইছে, মনে করো এদিক দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে খাদ্যের খোঁজ পাইল সে। তাইলে ধরো যে এটা একটা পিঁপড়া, তাইলে এই পিঁপড়াটা এখানে খাদ্যের খোঁজ পাইলো, সে এখানে গেল, খাদ্য গ্রহণ করলো, খাদ্য নিয়ে সে কী করে? পিঁপড়ারা তো সব স্টোর করে, তাই না? এই জন্য খাদ্যটা নিয়ে কী করে? সে বাড়ির দিকে আসবে। বাসার দিকে যখন আসবে, আসার সময় এই আসার পথে সে একটা হরমোন নিঃসরণ করতে করতে আসে। তাহলে এই হরমোনকে বলা হয় ফেরোমন। কি বলা হয়? এই যে ফেরার পথে নিঃসরণ করে, এই জন্যের নাম কি? ফেরোমন। তাহলে হরমোন কি হরমোন নিঃসরণ করে? ফেরোমন হরমোন নিঃসরণ করে। এখন এই হরমোন অন্যান্য পিঁপড়ারাও
এই হরমোনটা চিনতে পারে। কারণ পিঁপড়ারা জানে যে কোনো পিঁপড়া যদি খাদ্য নিয়ে আসে কোথাও থেকে এবং সেখানে যদি আরও খাদ্যের মজুদ থাকে, তখন সে অন্যান্য পিঁপড়াদের সেই খাদ্যের উৎস সম্পর্কে জানানোর জন্য ওই উৎস থেকে ফেরোমন করতে করতে আসে। তখন যে পিঁপড়াটা বাড়িতে ছিল বা যে পিঁপড়াটা রাস্তায় মনে করো যে এখানে আছে, সেও কী করলে ফেরোমনের গন্ধে এই লাইনে চলে আসে, এসে এই পথে সে আগায় যায় যে খাদ্য নেয়, নিয়ে আবার সেও ফেরার পথে ফেরোমন নিঃসরণ করতে করতে আসে। এইভাবে যত পিঁপড়াই যায় খাবার নিয়ে আসার সময় সবাই ফেরোমন নিঃসরণ করতে করতে আসে। খাবার আনতে আনতে এক সময় খাবার শেষ হয়ে গেল, তখন সে মন খারাপ করে ফিরে আসবে। সে মন খারাপ করে ফিরে আসার সময় সে আর ফেরোমন, তখন তার পরের পিঁপড়াটা যখন দেখবে যে ফেরোমন আর নিঃসরণ করেনি, ফেরোমনের ঘ্রাণ বা গন্ধ পাচ্ছে না সে, তখন আর কোনো পিঁপড়া ওই পথে যায় না। এই জন্য এই যে ফেরোমন অনুসরণ করে করে পিঁপড়ারা চলাচল করে, এই জন্য পিঁপড়াদেরকে কি দেখা যায়, সারিবদ্ধ হয়ে এক সারিতে চলাচল করতে দেখা যায়। তাইলে আমরা পিঁপড়ার একটা উদাহরণ পড়লাম যে ফেরোমন নিঃসরণ করে এরা খাদ্য সংগ্রহ করে, রিডিং দিবা খুব সুন্দর করে বলে। তাইলে ফেরোমন এটা কি উদ্দায়ী পদার্থ, এই কথাটা একটু মনে রাখতে হবে যে ফেরোমন উদ্দায়ী পদার্থ। এই জন্য নিঃসরণ করার কিছুক্ষণ পরই ফেরোমন বাতাসে উড়ে যায়। এই জন্য খাদ্য শেষ হয়ে গেলে তারা ফেরোমন নিঃসরণ করা বন্ধ করে দিলে কিছুক্ষণের মধ্যে আর কোনো ফেরোমন ওই রাস্তায় থাকে না, ফলে আর কেউ খাদ্য সংগ্রহে যায় না। কিছু কিছু পতঙ্গ আছে সব প্রজাতির সঙ্গীকে আকর্ষণ করতে বা খুঁজতে কী করে, ফেরোমন নিঃসরণ করে। তাইলে এরা যদি বাতাসে ফেরোমন নিঃসরণ করে, বলা হয় যে তাদের সঙ্গীরা যদি 2 থেকে 4 কিলোমিটার দূরেও থাকে, 2 থেকে 4 কিলোমিটার দূর পর্যন্ত তার সঙ্গীরা বুঝতে পারে যে আমার সঙ্গী আমাকে ডাকতেছে, আমার যাইতে হবে। তারপরে আমরা চলে আসি পোকা ধ্বংসের ফাঁদ। তাহলে পোকারা যেহেতু এই ফেরোমনকে আকর্ষণ করে, ফেরোমন যেখানে থাকে পোকারা সেখানে যায়। এখন কিছু পোকা আছে আমাদের অনিষ্টকারী, ক্ষতিকর পোকা। তাহলে এই ক্ষতিকর পোকাদের জন্য এই ফেরোমন নিয়ে একটা মনে করো ফাঁদ তৈরি করা হয়। তখন ওই পোকারা ফেরোমন দেখে ওখানে আকৃষ্ট হয়ে ফাঁদে এসে পরে ধ্বংস হয়ে যায়। তাহলে এই পদ্ধতিটা কি খুবই পরিবেশ বান্ধব পদ্ধতি অনিষ্টকারী পোকা দমনের ক্ষেত্রে। তাইলে এই গেল আমাদের হরমোন সম্পর্কে। আমরা একটা প্রশ্ন বলছিলাম যে হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় কেন, আমরা এইটা একটু পড়ে ফেলি। প্রথমে আমাদের হরমোনের সংজ্ঞা দিয়ে নিতে হবে। তাইলে হরমোনের সংজ্ঞা তো আমরা আগেই পড়ে ফেলছি। তাইলে দেখো কিভাবে লিখব, হরমোন উৎপত্তিস্থল থেকে রাসায়নিক বার্তা নিয়ে। তাহলে দেখো মেসেঞ্জার মানে কি, মেসেঞ্জার মানে বার্তাবাহক। মেসেঞ্জার মানে কি, বার্তাবাহক। তাহলে তোমাদের প্রশ্নে এই রাসায়নিক দূত না বলে বার্তাবাহক বা রাসায়নিক বার্তাবাহকও বলা হতে পারে। তোমরা যে ফেসবুকে মেসেঞ্জার ইউজ করো, মেসেঞ্জারে একজন আরেকজনকে কী করো, মেসেজ পাঠাও। মেসেজ মানেই কি, বার্তা। তাইলে বার্তা কি, সেইটাই হচ্ছে কি। তাইলে এই বার্তা যে পরিবহন করে তাকে কি বলা হয়, দূত বলা হয়। রাজাদের দূত থাকতো, এক রাজা আর এক রাজার কাছে যদি কোনো নোটিশ পাঠায়, তখন তার একটা বিশ্বস্ত মানুষের মাধ্যমে সেটা পাঠাতো। এই মানুষকে কি বলা হইতো, দূত বলা হইতো। তাইলে এই ঘটনা থেকে কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক দূত বা বার্তাবাহক কেন বলা হয়। তাইলে কেন বলা হয় আমরা একটু দেখি। যে হরমোন উৎপত্তিস্থল থেকে রাসায়নিক বার্তা কই নিয়ে যায়, দূরবর্তী কোনো অঙ্গে বহন করে নিয়ে যায় এবং সেই অঙ্গের কী করে, কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাহলে বিভিন্ন অঙ্গের কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করে হরমোন। তাহলে হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হওয়ার সময় দূরবর্তী অঙ্গের কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য ওই যে বার্তা মানেই উদ্দীপনা ও নির্দেশনা। তাহলে এই যে রাসায়নিক যে বার্তা নিয়ে গেল, বার্তার ভেতরে কি আছে, এই উদ্দীপনা। ওই অঙ্গের যে অঙ্গে নিয়ে যাবে সেই অঙ্গের কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য উদ্দীপনা ও নির্দেশনা থাকবে। তাইলে এই উদ্দীপনা এবং নির্দেশনা অনুসারেই দূরবর্তী সেই অঙ্গের কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। তাইলে এই যে হরমোন, এই বার্তা মানে উদ্দীপনা নির্দেশনা নিয়ে যেয়ে অন্য অঙ্গের কার্যাবলী নিয়ন্ত্রিত করার জন্যই হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বা বার্তাবাহক বলা হয়। তাইলে এইটুকু গেল হচ্ছে আমাদের হরমোনাল প্রভাব, এরপরে চলে আসি আমরা স্নায়বিক প্রভাব।
তাইলে আমরা পড়তেছিলাম কি? আমরা পড়তেছিলাম মূলত আমাদের সমন্বয়। তাহলে সমন্বয়, দুইটা জিনিসের সমন্বয়ে আমাদের দুইটা জিনিস আমাদের সমন্বয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে হরমোন আর একটা হচ্ছে নার্ভ বা স্নায়ু। তাহলে হরমোন আমরা এতক্ষণ পড়লাম, এখন পড়বো কি নার্ভ বা স্নায়ু সম্পর্কে পড়বো। তাহলে স্নায়ুর কী কী প্রভাব রয়েছে এটা আমরা দেখি। তাইলে স্নায়ুতন্ত্র এবং হরমোনতন্ত্র মিলেই আমাদের সকল কার্যাবলী পরিচালনা নিয়ন্ত্রণ সমন্বয় করে থাকে। তাহলে দেহের বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্নায়ুতন্ত্র। তাহলে কী কী ভূমিকা পালন করে দেখি। দেখো, এই স্নায়ুতন্ত্রের কাজটা বুঝতে হইলে একটু ভালোভাবে বুঝতে হবে। আমাদের স্নায়ু দুই ধরনের উদ্দীপনা গ্রহণ করে। কয় ধরনের উদ্দীপনা গ্রহণ করে? দুই ধরনের উদ্দীপনা গ্রহণ করে। একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপনা কি? যে বাইরের পরিবেশ থেকে আলো, তাপ, গন্ধ, শব্দ, স্পর্শ, এগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপনা। আর অভ্যন্তরীণ উদ্দীপনা মানে কি? প্রাণীদেহের ভেতরে যেগুলো থাকে। তাইলে প্রাণীদেহের ভেতরের চাপ, তাপ, বিভিন্ন রাসায়নিক বস্তু, এরা। তাহলে বাহ্যিক পরিবেশের উদ্দীপক কী কী আছে? আলো, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ। এরপরে অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক কী আছে? চাপ, তাপ আর রাসায়নিক বস্তু। এখন এই বাহ্যিক পরিবেশের উদ্দীপক এবং অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক, এরা দুই ধরনের উদ্দীপক, দুই ধরনের স্নায়ু প্রান্তে উদ্দীপনা জাগায়। তাইলে বাহ্যিক উদ্দীপক অনুভূতিবাহী স্নায়ু প্রান্তে উদ্দীপনা জাগায়। বাহ্যিক উদ্দীপক কোথায় উদ্দীপনা জাগায়? অনুভূতিবাহী স্নায়ু প্রান্তে। আর অভ্যন্তরীণ উদ্দীপক কোথায় জাগায়? অভ্যন্তরীণ অঙ্গের এই যে কেন্দ্রমুখী স্নায়ু প্রান্তে। উদ্দীপনা বানান ঠিক করে নিও। তাইলে অভ্যন্তরীণ উদ্দীপক কোথায় উদ্দীপনা জাগায়? অভ্যন্তরীণ মানে ভেতরে। তাহলে ভেতরের অঙ্গ, ভেতরের অঙ্গের কেন্দ্রমুখী স্নায়ু প্রান্তে। আর বাহ্যিক উদ্দীপক অনুভূতিবাহী স্নায়ু প্রান্তে। তাহলে দুই ধরনের স্নায়ু প্রান্তে দুই ধরনের উদ্দীপনা জাগাচ্ছে। এখন লক্ষ্য করো, আলো, আলো আমাদের কোথাকার অনুভূতিবাহী স্নায়ু প্রান্তে উদ্দীপনা জাগাবে? চোখের। শব্দ, কোথাকার অনুভূতিবাহী স্নায়ু প্রান্তে উদ্দীপনা জাগাবে? শব্দ হচ্ছে কান। গন্ধ, কোথাকার অনুভূতিবাহীতে জাগাবে? অনুভূতিবাহী স্নায়ুতে, নাকে। তারপরে স্বাদ, স্বাদ কোথায় জাগাবে? জিহ্বায়। স্পর্শ কোথায় জাগাবে? স্পর্শ আমরা কোথায় পাই? ত্বকে। তাইলে এই যে দুই ধরনের উদ্দীপক অনুভূতিবাহী স্নায়ু প্রান্তে এবং কেন্দ্রমুখী স্নায়ু প্রান্তে কী করতেছে? উদ্দীপনা জাগায়। তাহলে উদ্দীপনা যখন জাগায়, সেখানে উদ্দীপনার মাধ্যমে সৃষ্টি হয় স্নায়ু তাড়না। সৃষ্টি হয় স্নায়ু তাড়না। তাহলে এই দুই ধরনের উদ্দীপনাই সংশ্লিষ্ট স্নায়ুতে কি তৈরি করে? স্নায়ু তাড়না সৃষ্টি করে। এই স্নায়ু তাড়না এক স্নায়ু থেকে আর এক স্নায়ু, তার মানে এক নার্ভ থেকে আর এক নার্ভ, এইভাবে আগাইতে আগাইতে যায় হচ্ছে আমাদের ব্রেনে, মস্তিষ্কে। মস্তিষ্কে গেলে মস্তিষ্ক তা বিশ্লেষণ করে কি করতে হবে তা সিদ্ধান্ত নেয়। তাইলে আমরা একটু এটা বুঝি একটা বাস্তব উদাহরণ দিয়ে। মনে করো এখানে তোমার ব্রেন আছে, এটা ধরো যে ব্রেন, আর এখানে ধরো যে তোমার হাত আছে, ধরো এটা একটা হাত। তাহলে হাতের এখানে বসছে হচ্ছে কি? মশা। তাহলে মশা বসা কি? স্পর্শ। এই স্পর্শর উদ্দীপনা। তাহলে স্পর্শ কি বাহ্যিক উদ্দীপনা না অভ্যন্তরীণ উদ্দীপনা? বাহ্যিক উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপনা। তাহলে এই হাতের এখানে যে স্নায়ু আছে, এই স্নায়ুকে বলা হবে অনুভূতিবাহী স্নায়ু। কারণ কি? দেখো, এই স্নায়ুটা এই মশা বসার অনুভূতিটা বহন করে কোথায় নিয়ে যাচ্ছে? ব্রেনে নিয়ে যাচ্ছে। তাইলে বাহ্যিক উদ্দীপনা অনুভূতি স্নায়ুর প্রাণ জাগায়। তখন এই উদ্দীপনার ফলে এই স্নায়ু প্রান্তে কি হয়? স্নায়ু তাড়নার সৃষ্টি হয়। এই স্নায়ু তাড়না এক স্নায়ু থেকে আর এক স্নায়ুতে, তারপর আর এক স্নায়ুতে, এইভাবে যায় মস্তিষ্কে। তখন মস্তিষ্ক এই বিশ্লেষণ করে বুঝতে পারে যে হাতের এই জায়গাটাতে মশা বসে। তখন সে সিদ্ধান্ত নেয় মশাকে মারতে হবে।
তাইলে এই যে এই তাড়না অনুযায়ী সিদ্ধান্ত নিল কে? মস্তিষ্ক। মস্তিষ্ক সিদ্ধান্ত নিলেও মশাকে মারতে হবে। তাইলে এই সিদ্ধান্ত অনুযায়ী তাহলে যে হাতে মশা বসছে ওই হাত দিয়ে কি ওই মশাকে মারতে পারবা? তাইলে আর এক হাত দিয়ে মারতে হবে। তাইলে তোমার আরেক হাত, মনে করো একটা হাত। তাইলে মস্তিষ্ক থেকে এই যে মারতে হবে এটা কি অর্ডার, তাই না? তাহলে কি মস্তিষ্কের সিদ্ধান্ত অর্ডার। অর্ডার মানে কি? হুকুম। হুকুম মানে আজ্ঞা। হুকুম মানে কি? আজ্ঞা। আজ্ঞা মানেই হুকুম, হুকুম মানেই অর্ডার। তাইলে এই যে এই মশাকে মারতে হবে এই অর্ডারটা দিবে কে? মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক ডিসিশন মশা মারতে হবে এবং এই অর্ডারটা আরেক হাতে পাঠাইলো। তাহলে এই হাতে এইটাও কিভাবে? ধরো যে এক স্নায়ু থেকে স্নায়ু এভাবে আসবে, হাতে আসবে। তাহলে এই যে মস্তিষ্ক থেকে অর্ডার বা আজ্ঞা বহন নিয়েছে স্নায়ুগুলোকে বলা হয় আজ্ঞাবাহী স্নায়ু। কি বাহী স্নায়ু? আজ্ঞাবাহী স্নায়ু। ইংরেজিতে বলা হয় নার্ভ। তাইলে মস্তিষ্কের সিদ্ধান্ত আজ্ঞাবাহী স্নায়ু বা মোটর স্নায়ুর মাধ্যমে কি হয়? যে এই যে এই হাতের পেশি বা অঙ্গে আসলো, তাইলে এই অঙ্গের পেশিতে বা গ্রন্থিতে আসে এবং সেখানে সারা জাগানো। কি সারা জাগানো? মানে এই যে মশাটাকে মারা এই হাত দিয়ে কাজ করা। সারা জাগানোর অর্থই হলো মস্তিষ্কের সিদ্ধান্ত অনুসারে কাজ করা। তাইলে এই গেল হচ্ছে আমাদের স্নায়বিক প্রভাব। তাহলে স্নায়বিক প্রভাবে আমাদের মেইনলি মনে রাখতে হবে দুই ধরনের উদ্দীপক আছে, বাহ্যিক উদ্দীপক এবং অভ্যন্তরীণ উদ্দীপক। দুই ধরনের এই যে বাহ্যিক উদ্দীপক, অভ্যন্তরীণ উদ্দীপক। তাইলে দুই ধরনের উদ্দীপক, একজন অনুভূতিবাহী স্নায়ুপ্রান্তে উদ্দীপনা জায়গায় আর একটা কেন্দ্রমুখী স্নায়ুপ্রান্তে উদ্দীপনা জায়গায়। এই দুই ধরনের উদ্দীপনাই স্নায়ুতে তাড়না সৃষ্টি করে, সেই তাড়না মস্তিষ্কে যায়, মস্তিষ্ক সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তই হচ্ছে আজ্ঞা বা অর্ডার। এই আজ্ঞা বা অর্ডার আজ্ঞাবাহী বা মোটর স্নায়ুর মাধ্যমে অন্য অঙ্গের পেশি বা গ্রন্থিতে আসে এবং সেই অঙ্গ কাজ করে সেই অনুসারে। তাহলে এই গেল হচ্ছে আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এবং মনে রাখা। আমরা একটু রিকল করে আসি, রিক্যাপ করে আসি যতটুকু। আমরা প্রথমে চলে আসি যে চলন সম্পর্কে। উদ্ভিদেরও অনুভূতি আছে। তারপরে চলন তিনটা কারণে ঘটে: বৃদ্ধিজনিত, আর অভ্যন্তরীণ আর বাহ্যিক উদ্দীপকের প্রভাবে। চলন যেভাবেই হোক না কেন কোনো না কোনো প্রভাবে ঘটে থাকে। দুই ভাগে ভাগ করা হয়: সামগ্রিক চলন, তার মানে প্রয়োজনের তাগিদে উদ্ভিদের অংশ সামগ্রিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাবে। কার কার হয়? শৈবাল এবং উন্নত শ্রেণীর উদ্ভিদের জনন কোষে, আর ব্যাকটেরিয়া এবং ছত্রাক এবং উন্নত শ্রেণীর উদ্ভিদের যৌন জনন কোষে, এদেরকে গ্যামেট বা জুস্পোরও বলা হয়। আর কিছু ব্যাকটেরিয়া এর সাথে শৈবালের মধ্যে ভিসিডি, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, ডায়াটম। বক্রচলনে চলে আসি আমরা। এটা মাটিতে আবদ্ধদের বিভিন্ন অঙ্গের বিভিন্ন দিকে বেঁকে যাওয়াকে বলা হয়। তাহলে কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পাওয়াকে পজিটিভ ফটোট্রপিজম বলা হয়। মূলের আলোর বিপরীতে বা অন্ধকারমুখী চলনকে নেগেটিভ ফটোট্রপিজম বলা হয়। তাহলে এই দুইটা দিয়েই ফটোট্রপিজম। আর ওই যে দেয়াল ঘেঁষে কিছু লতা পাতা উঠে এগুলোকে আকর্ষীয় অবলম্বন পেঁচিয়ে ধরা বলে। আকর্ষীয় অবলম্বন পেঁচিয়ে ধরাটাও কি আমাদের উদাহরণ। আমরা চলে আসি ফটোট্রপিক চলন। আমাদের হয়ে গেছে এটা। আলোর দিকে যায়, কোন দিকে যায়? বিপরীত দিকে যায়। তাইলে এই ঘটনাটাকে ফটোট্রপিজম বলে। আর মূলের অন্ধকারকে নেগেটিভ বলে। প্রাণীর সমন্বয় প্রক্রিয়া চলে আসি। প্রাণীর সমন্বয় হয় হরমোন এবং স্নায়ুর প্রভাবে। হরমোন এবং স্নায়ুর প্রভাবে। তাইলে আমরা চলে আসি হরমোনের প্রভাব কী কী আছে। তাইলে হরমোন নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। নালীহীন গ্রন্থি একজন অপরজনকে নিয়ন্ত্রণ করে, আবার স্নায়ুতন্ত্র নালীহীন গ্রন্থির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। হরমোন শ্রমিকের মতো কাজ করে, স্নায়ুতন্ত্র ব্যবস্থাপকের মতো কাজ করে। তাইলে স্নায়ুতন্ত্রের বৃদ্ধি বিকাশের উপর হরমোনের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। আর প্রাণীর আচার আচরণ, নড়াচড়া, স্বভাব, আবেগ প্রবণতার উপর প্রভাব রয়েছে। আর হরমোন দুই ধরনের: উত্তেজক, নিস্তেজক। এরা উত্তেজক নিস্তেজক হিসেবে পরিস্ফুটন বৃদ্ধি এবং টিস্যুর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আর হরমোনকে রাসায়নিক দূত বলা হয়। কেন রাসায়নিক দূত বলা হয় আমরা ক্ষয়ের জন্য এটা পড়ে ফেলছি। তারপরে বাস্তব উদাহরণ হরমোন ব্যবহারের: পিঁপড়া ফেরোমেন ব্যবহার করে খাদ্য সংগ্রহে যায় লাইন ধরে। তারপরে পতঙ্গ, কিছু কিছু পতঙ্গ সব প্রজাতিকে খোঁজে, 2 থেকে 4 কিলোমিটার দূর থেকেও এরা খুঁজে পেতে পারে। আর পোকা ধ্বংসের ফাঁদ তৈরি করা হয় ফেরোমন ব্যবহার করে। হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন? আমাদের হরমোনের সংজ্ঞা দিয়ে
কিভাবে লিখতে হবে আমরা এটা পড়ে ফেলছি। চলে আসি স্নায়বিক প্রভাব। তাইলে স্নায়বিক প্রভাবে আমাদের মনে রাখতে হবে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপক সম্পর্কে। বাহ্যিক উদ্দীপক কী কী আছে? আলো, গন্ধ, স্বাদ, স্পর্শ, এরা যথাক্রমে চোখ, নাক, কান, জিহ্বা, ত্বকের অনুভূতিবাহী স্নায়ুপ্রান্তে উদ্দীপনা জাগায়। আর অভ্যন্তরীণ প্রভাবক চাপ, তাপ, রাসায়নিক বস্তু, এরা অভ্যন্তরীণ অঙ্গের কেন্দ্রমুখী স্নায়ুর প্রান্তে উদ্দীপনা জাগায়। তাইলে এই যে অনুভূতিবাহী আর হচ্ছে কেন্দ্রমুখী দুই ধরনের স্নায়ুতেই কি সৃষ্টি হয়? স্নায়ু তাড়না সৃষ্টি করে এই উদ্দীপনা। এই স্নায়ু তাড়না কই যায়? মস্তিষ্কে যায়। মস্তিষ্ক গেলে মস্তিষ্ক কী নেবে? সেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। তাহলে মস্তিষ্কের সিদ্ধান্ত কী দিয়ে আসবে? আজ্ঞাবাহী বা মোটর স্নায়ুর মাধ্যমে আমাদের অন্য অঙ্গে, তার মানে অন্য হাতের পেশিতে বা গ্রন্থিতে আসে। তাইলে এখানে সারা জায়গায়, তারপরে সারা জায়গায় মানেই মস্তিষ্কের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা। আমরা একটু দেখি যে এমসিকিউ আমরা পারি কিনা আগের দিনের লেকচার থেকে এবং আজকের লেকচার থেকে। দেখো, আলোর দৈর্ঘ্যের ভিত্তিতে পুষ্পধারী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়? আলোর দৈর্ঘ্যের ভিত্তিতে, তার মানে কি দিনের দৈর্ঘ্য। তাইলে আমরা পড়ছিলাম যে ছোট দিনের উদ্ভিদ, বড় দিনের উদ্ভিদ আর নিরপেক্ষ উদ্ভিদ। তাইলে এটা কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তারপরে চলে আসি ফাইটো হরমোন। ফাইটো হরমোন কে কে আছে? দেখো, অক্সিন, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন এবং অ্যাবসিসিক অ্যাসিড দুইটাই আছে। তার মানে ফাইটো হরমোন কারা? সবাই। তারপরে হরমোনের প্রভাবে উদ্ভিদের কি ঘটে? বৃদ্ধি বিকাশ ঘটে, অঙ্গ সৃষ্টি হয়, সকল কাজ নিয়ন্ত্রিত হয়। তাইলে এখানেও 3টাই উত্তর। পরেরটাতে উদ্দীপক পড়ো। রাহেলা কতগুলো ডালি আর চারা লাগাইলো? কয়েক মাসের মধ্যে চারা গাছের দৈহিক বৃদ্ধি হইল কিন্তু ফুল ধরেনি। তাহলে ফুল ধরায় কে? ফ্লোরিজেন, তাই না? আর দৈহিক বৃদ্ধি করে কে? অন্যান্য আমাদের ফাইটো হরমোনগুলা, বিশেষ করে দৈহিক বৃদ্ধি বেশি করে জিবেরেলিন আমরা জানি ধান গাছের ছত্রাকে পাওয়া যায়। ধান গাছকে অতিরিক্ত লম্বা করে বাঁকায়া দেয়, তার মানে অতিবৃদ্ধি ঘটায়। এবং জিবেরেলিনের প্রভাবে আমরা জানি যে এই যে আখের যে পর্ব আছে, এই পর্বগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, তার মানে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় গে জিবেরেলিন। তাইলে দেখো, রাহেলার রোপণ করা গাছগুলোতে দৈহিক বৃদ্ধি ঘটলো। দৈহিক বৃদ্ধি ঘটলো কার প্রভাবে? জিবেরেলিনের প্রভাবে। তার মানে উত্তর কি? খ। তারপরে ডালিয়া গাছটিতে ফুল না আসার কারণ কি? ফ্লোরিজেন হরমোন নাই। তার মানে এটার উত্তর কি? খ। তাইলে আমাদের এরপরে আমরা দেখি পোকা ধ্বংস করতে কোনটা ব্যবহার করা হয়? ফেরোমন। নালীবিহীন গ্রন্থিগুলোর কাজকে নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র। তাহলে আমরা বললাম যে স্নায়ুতন্ত্র নালীহীন গ্রন্থিগুলোর কাজ নিয়ন্ত্রণ করে। উদ্দীপকটা পড়ো। পোকা দমনের জন্য এক প্রকার তরল হরমোন ব্যবহার করলেন। তরল হরমোন মানে কি? ফেরোমন। তাইলে তরল হরমোনের নাম কি? এই যে ফেরোমন। 2। তাইলে 2 উত্তর। ওপরে উল্লিখিত হরমোনের কাজ কি? পিঁপড়াকে খাদ্য সংগ্রহে সহায়তা করে, অন্য জাতের শত্রুকে খুঁজতে সহায়তা করে, কি সঙ্গীকে খুঁজতে সহায়তা করে, শত্রুকে না, আর স্বজাতির সঙ্গীকে আকৃষ্ট করে। তাহলে 1 আর 3, তাইলে গ উত্তর। তাইলে এইভাবে আমরা মোটামুটি প্রথম অংশ আমরা পড়ে ফেললাম। এরপরে আমরা চলে আসি দ্বিতীয় অংশ, যেটা আমাদের স্ক্রিন রেকর্ড হচ্ছে কিনা একটু চেক করে নিই। ওকে, হচ্ছে। আমরা চলে আসি স্নায়ুতন্ত্র সম্পর্কে। তাইলে স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। যে তন্ত্রের সাহায্যে, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ। যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় বা উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দেহের বিভিন্ন অঙ্গের মাঝে সংযোগ রক্ষা করে এবং এই সকল অঙ্গের কাজে শৃঙ্খলা আনে এবং শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। দেখো, আমি যে সংজ্ঞাগুলো আমাদের এই নোটে দিয়ে দিছি সবগুলোর মাঝে কিছু হাইফেন ইউজ করা হয়েছে। তার মানে এগুলো আলাদা আলাদা অংশ, পার্ট করে দেওয়া আছে। এই পার্ট করে মুখস্থ করবা। প্রথমে এতটুকু মুখস্থ, তারপরে এতটুকু মুখস্থ, তারপরে এতটুকু মুখস্থ, তারপরে এতটুকু, এইভাবে মানে পার্ট করে পড়তে হবে। পার্ট করে মনে রাখতে হবে মূলত যে তারপরে কোন পার্ট আসতেছে, এবং পরীক্ষার খাতায় লেখার সময় মাঝখানে এই হাইফেন দেওয়া যাবে না আর কি। তাইলে আমরা চলে আসি স্নায়ুতন্ত্র। যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনা বা উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দেহের বিভিন্ন অঙ্গের মাঝে সংযোগ রক্ষা করে, তাদের কাজের শৃঙ্খলা আনে এবং শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাদেরকে কি বলে? স্নায়ুতন্ত্র বলে। এখন স্নায়ুতন্ত্র সম্পর্কে অনেক কথা বলা আছে। এগুলা যদি এই রিডিং পড়ে মনে রাখতে চাও, খুব কঠিন। রিডিং পড়ে মনে রাখতে গেলে একটু কঠিন হয়ে যায়। তাইলে আমরা একটু চিত্র দেখে দেখে এগুলো পড়বো। তার আগে একটু রিভিশন, মানে মাথায় একটু সাধারণ ধারণাটা দিয়ে দিই। দেখো, আমাদের স্নায়ুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়। একটা কেন্দ্রীয়
আর একটা প্রান্তীয়। একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রের ইংরেজি কি সেন্টার, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ইংরেজি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বা সংক্ষেপে এটাকে আমরা কি বলি, সিএনএস বলি। আর একটা আছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর একটা আছে কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তাইলে প্রান্তীয় স্নায়ুতন্ত্রটা আমরা আজকে হয়তো পাবো না, আর নেক্সট ক্লাসে পাবো আর কি। তাইলে আমরা স্নায়ুতন্ত্র দেখতেছি দুই ধরনের, প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এগুলো আমরা একটু এই চিত্র দিয়ে পড়ে ফেলি। তাইলে আমরা স্নায়ুতন্ত্র পড়তেছি, নার্ভাস সিস্টেম, ইংরেজি দিয়েও দেওয়া আছে, বাংলা দিয়েও নিচে লিখে দেওয়া আছে। পরীক্ষার খাতায় যে কোনোটা লিখলেই হবে, তবে শর্টে লেখা যাবে না, একটু ডিটেলসে লিখতে হবে। দেখো, প্রথমে চলে আসি আমরা নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমকে প্রাথমিকভাবে প্রধান দুই ভাগে ভাগ করা হয়। প্রধান কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, একটা সিএনএস আর একটা পিএনএস। তাইলে নার্ভাস সিস্টেম মানে কি, সংক্ষেপে এনএস নার্ভাস সিস্টেম। এই যে দুইটারই শেষে কি আছে, এনএস আছে। তাহলে একটার আগে সি আর একটার আগে পি। তাহলে সিতে সেন্ট্রাল, পিতে পেরিফেরাল। সেন্ট্রাল মানে কি কেন্দ্রীয়, পেরিফেরাল মানে কি প্রান্তীয়। তাইলে তোমাদের প্রশ্ন আসে যে স্নায়ুতন্ত্রকে প্রধান কয় ভাগে ভাগ করা হয়? তাহলে প্রধান কয় ভাগে ভাগ করা হয়? প্রধান দুই ভাগে ভাগ করা হয়, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র, বা সিএনএস আর হচ্ছে পিএনএস। এরপরে আমরা আগে দেখো দুই কালার দিয়ে দেওয়া আছে, আগে আমরা সিএনএসটা শেষ করি। তাহলে সিএনএসের ভেতর থাকে আবার বিএস। সিএনএসের ভেতর থাকে কে? বিএস। তাহলে বিতে ব্রেইন আর এসতে স্পাইনাল কর্ড, তার মানে মস্তিষ্ক, আর হচ্ছে স্পাইনাল কর্ডের বাংলা হচ্ছে সুষুম্না কাণ্ড। তাইলে আমরা আবার দেখি, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ, এই ছক একদম আত্মস্থ করে নিতে হবে। তাহলে নার্ভাস সিস্টেম প্রধান দুই ভাগে ভাগ করা হয়, সিএনএস, পিএনএস। সিএনএসের ভেতরে থাকে দুইটা, বি আর এস। বিতে ব্রেন, এসতে স্পাইনাল কর্ড। তাইলে এইটুকু হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রর শ্রেণীবিন্যাস, সেইটা শেষ। তাহলে আমরা এদিকে আসি একটু প্রান্তীয় স্নায়ুতন্ত্র, পিএনএস। পিএনএস মধ্যে থাকবে, মনে রাখ, সিএস, এএসপি। তাইলে সিএনএস এর মধ্যে ছিল বিএস, সিএনএস এর মধ্যে ছিল কি বিএস, আর পিএনএস এর মধ্যে সিএস। তাহলে বিএস এটার মধ্যে ছিল ব্রেন স্পাইনাল কর্ড, আর পিএনএস এর মধ্যে আছে সিএস আর সাথে এএসপি, সিএস এএসপি। তাহলে সিএস এএসপি দিয়ে আমাদের বাকি অংশগুলো হয়ে যাবে। সিএসতে কি, সিতে কি দেখো, সিতে করটিকা, এসতে সুষুম্না। তাইলে করটিকা সুষুম্না স্নায়ু। এই করটিকা সুষুম্না স্নায়ুর মধ্যে কে কে আছে দেখো, করটিক স্নায়ু আছে। তাহলে এটার ভাগের মধ্যে কি থাকবে, করটিক স্নায়ু আর স্নায়ু। তাহলে সহজ এটা। কি এতে হচ্ছে প্রথম ভাগ, আর প্রথম ভাগের ভেতরে আছে হচ্ছে এসপি, তার মানে এর আরো দুইটা ভাগ হচ্ছে এস। এতে কি অটোনমিক, এখানে অটোনমিক, অটোনমিক মানে কি, তাইলে এটা হচ্ছে স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয়ের মধ্যে কি আছে, এস আর পি। এসতে পিতে এসতে সিম্প্যাথেটিক, পিতে প্যারাসিম্প্যাথেটিক। তাহলে একটু হয়তো গুলিয়ে যাচ্ছে, আমরা আবার দেখি জিনিসটা সহজভাবে পড়বা কিভাবে। স্নায়ুতন্ত্রকে স্নায়ুকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়, কেন্দ্রীয়, এরপরে প্রান্তীয়, এটার মধ্যে যেরকম বিএস ছিল, এটা এ সিএস। তাইলে সিএস করটিকা সুষুম্না, এতে অটোনমিক স্নায়ু। এখন করটিকা সুষুম্না স্নায়ুর মধ্যে কি আছে, করটিকা মানে স্নায়ু, সুষুম্না মানে সুষুম্না স্নায়ু। তাহলে করটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু। আর এর মধ্যে আছে এসপি, এসতে সিম্প্যাথেটিক, পিতে প্যারাসিম্প্যাথেটিক।
তাহলে এই গেল হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস, খুবই ইম্পর্টেন্ট, গ হয়েও আসে এটা এবং শুধু হয়েও এই শ্রেণীবিন্যাসটুকু দিয়ে দিতে পারে। এখন শ্রেণীবিন্যাস আসলে আমাদের এই ছকটা লিখতে হবে। এর মধ্যে আমরা চলে আসি ব্রেনে পড়লাম, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পড়লাম কি, ব্রেনের তিনটা ভাগ থাকে, তিনটা ভাগ। তাহলে পিএমআর দিয়ে ব্রেনের ভাগটা মনে রাখবা। পিতে প্রোজেনসেফালন, আমরা নামগুলো পরে পাবো। এমতে মেজেনসেফালন, আরতে রম্বেনসেফালন। পিতে প্রোজেনসেফালন, প্রোজেনসেফালন মানে অগ্র মস্তিষ্ক। এমতে মেজেনসেফালন, মেজো মানে মাঝের, মেজো ভাই বলো না, মাঝখানের ভাই, তাহলে মেজেনসেফালন মানে মধ্য মস্তিষ্ক। আর আরতে রম্বেনসেফালন মানে পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে এই ঘটনাগুলো আমরা একটু এখন ডিটেলসে পড়ব। এখন এই পড়াগুলো পড়লে দেখবা যে তোমার সহজ লাগবে লেখাগুলো পড়লে। দেখো তাহলে স্নায়ুতন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করি? দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কেন্দ্রীয় আর প্রান্তীয়। চলে আসি আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কে ছিল? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কে ছিল? এই যে বিএস। কে ছিল? সিএনএস এর মধ্যে কে ছিল? বিএস ছিল। স্পাইনাল কর্ড, ব্রেইন মানে কি মস্তিষ্ক, স্পাইনাল কর্ড মানে কি সুষুম্না কাণ্ড। তাইলে এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কার কার সমন্বয়ে গঠিত? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড সমন্বয়ে গঠিত। কারণ সুষুম্না কাণ্ডের আরও কিছু নাম আছে, এগুলা মানে সবগুলো মানে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, মেরুরজ্জু, মেরুমজ্জা এগুলা। তাইলে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে? মাথার খুলির ভেতরে। তাহলে মাথার খুলিকে কি বলা হয়? করটিকা। তাহলে মস্তিষ্ক করটিকার ভেতরে সুরক্ষিত থাকে। বাট সুষুম্না কাণ্ড কোথায় সুরক্ষিত থাকে বলো তো? সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের ভেতরে, এটা একটু লিখে রাখো। সুষুম্না কাণ্ড কোথায় সুরক্ষিত থাকে? মেরুদণ্ডের ভেতরে। তাহলে মেরুদণ্ডের ভেতরে একটা নালী আছে, ছিদ্রপথ আছে, ওর ভেতরে এইটা সুরক্ষিত থাকে। তাহলে সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের ভেতরে সুরক্ষিত থাকে, আর মস্তিষ্ক সুরক্ষিত থাকে করটিকা বা মাথার খুলির ভেতরে। ওকে, তাইলে আমরা একটু মস্তিষ্ক সম্পর্কে পড়ে ফেলি। প্রথমেই মস্তিষ্কের সংজ্ঞা দিতে হবে। মস্তিষ্কের সংজ্ঞা দিতে হবে। তাইলে মস্তিষ্কের সংজ্ঞাটা উচিত করে আসি। দেখো এইটা হচ্ছে আমাদের কি? মস্তিষ্ক। তাহলে মস্তিষ্কটা কই আছে? মাথার খুলির ভেতরে আছে মস্তিষ্ক, তাই না? তাহলে মস্তিষ্কটা দেখো, মস্তিষ্কর নিচ থেকেই কি শুরু হয়? অসংখ্য স্নায়ু মিলেই তৈরি হয় এই সুষুম্না কাণ্ড, এই যে সুষুম্না কাণ্ড। তাইলে মস্তিষ্ক এইটুকু আর সুষুম্না কাণ্ড নিচের অংশটা। তাইলে মস্তিষ্ক কি অংশ? দেখো এই সুষুম্না কাণ্ডের মাথায় একটা ফোলা জায়গা না, স্ফীত অংশ, মোটা অংশ। তাহলে সুষুম্না কাণ্ডের কোথায় অবস্থিত? শীর্ষে অবস্থিত মস্তিষ্ক। তাহলে সুষুম্না কাণ্ডের শীর্ষে অবস্থিত স্ফীত অংশ, সুষুম্না কাণ্ডের শীর্ষের কি অংশ? স্ফীত অংশ। এই অংশটা কার ভেতরে সুরক্ষিত থাকে? মাথার খুলি বা করটিকার ভেতরে সুরক্ষিত থাকে। তাইলে যা মাথার খুলি বা করটিকার ভেতরে সুরক্ষিত থাকে তাকেই কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়। তাইলে মস্তিষ্ক কি? সুষুম্না কাণ্ডের শীর্ষের স্ফীত অংশ করটিকার ভেতরে সুরক্ষিত থাকে, তাকে কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়। তাইলে আমরা একটু মস্তিষ্ক সম্পর্কে পড়লাম, কাকে বলে। এরপরে আমরা দেখলাম কোথায় সুরক্ষিত থাকে। এখন এই মস্তিষ্ক যে মাথার খুলির ভেতরে থাকে, এই যে মাথার খুলির ভেতরে থাকলেও এই খুলির পাশ দিয়ে মস্তিষ্কের ওপর দিয়ে, খুলির পাশ দিয়ে মস্তিষ্কের ওপর দিয়ে কি থাকে? একটা আবরণ থাকে, পর্দা থাকে। এই পর্দাকে কি বলে? এই পর্দাকে বলে মেনিনজেস। কি বলে? এই পর্দাকে বলে মেনিনজেস। তাহলে মস্তিষ্কের আবরণ বা পর্দাকে কি নামে ডাকা হয়? এবং এই আবরণ বা পর্দায় যদি কোনো ইনফেকশন হয়, প্রদাহ হয়, ইনফ্ল্যামেশন হয়, তখন এই মস্তিষ্কের আবরণের এই পর্দার ইনফ্ল্যামেশনকে, প্রদাহকে বলা হয় এই যে মেনিনজেসের থেকে মেনিনজাইটিস। তাহলে মস্তিষ্ক আবরণের প্রদাহকে কি বলা হয়?
মেনিনজাইটিস বলা হয়। এরপরে আমরা একটু দেখি যে মস্তিষ্কের 3টা ভাগে ভাগ করা হয়। মস্তিষ্ককে কয়টা ভাগে ভাগ করা হয়? 3টা ভাগে ভাগ করা হয়। দেখো, একদম ওপর থেকে শুরু করে এই অংশটুকুকে, এই অংশটুকুকে বলা হয় অগ্র মস্তিষ্ক বা প্রোজেনসেফালন। এইটুকুকে কি বলা হয়? এই যে সামনে থেকে শুরু হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি অগ্র মস্তিষ্ক। তাইলে একদম পেছনে যেটা আছে, একদম পেছনে যে আছে তাকে কি বলা হবে? পশ্চাৎ মস্তিষ্ক। তাইলে এইটা অগ্র মস্তিষ্ক, এইটা পশ্চাৎ মস্তিষ্ক। আর অগ্র আর পশ্চাতের মাঝখানে, অগ্র আর পশ্চাতের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা মূলত কি? মধ্য মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ককে কয় ভাগে ভাগ করা হচ্ছে? আমরা দেখতেছি অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এই 3জনের মধ্যে সবচেয়ে বড় অংশ কোনটা দেখো তো? সবচেয়ে বড় অংশকে এই অগ্র মস্তিষ্ক। এই জন্য অগ্র মস্তিষ্ককে বলা হয় সর্ববৃহৎ, এবং অগ্র মস্তিষ্ককে গুরু মস্তিষ্কও বলা হয়। কি মস্তিষ্ক বলা হয়? গুরু মস্তিষ্ক, কারণ এটা সর্ববৃহৎ। এখন আমরা অগ্র মস্তিষ্কের এই অংশটা, এই চিত্রটাতে একটু লক্ষ্য করি। দেখো, অগ্র মস্তিষ্ক 2টা খণ্ডে ভাগ হয়ে গেছে। এই পাশে একটা খণ্ড এবং এই পাশে একটা খণ্ড। মাঝখান দিয়ে দেখো একটা চেরা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে ছোট্ট। তাইলে এই যে মাঝখানে অগ্র মস্তিষ্কের মাঝ বরাবর একটা কি থাকে? মাঝ বরাবর একটা খাঁজ থাকে। কি থাকে? খাঁজ থাকে, ফাঁকা জায়গা থাকে। এই খাঁজের মাধ্যমে অগ্র মস্তিষ্ক কয়টা খণ্ডে ভাগ হয়? 2টা খণ্ডে। তাইলে একটাকে বলা হয় বাম খণ্ড, আর একটাকে বলা হয় ডান খণ্ড। এখন মস্তিষ্কের যে খণ্ড, এই খণ্ডগুলা কেমন দেখো তো? সমান না ছোট বড়? তাহলে 2টা একদম অর্ধেক ভাগে ভাগ হয়ে আছে, সমান সমান 2 ভাগে, অর্ধেক ভাগে। তাহলে অর্ধেক ভাগকে, অর্ধেকের একটা ইংরেজি হচ্ছে হেমি। হেমি মানে কি? হেমি মানেই হচ্ছে হাফ, এবং স্ফেয়ার মানে খণ্ড, SPHERE। তাইলে এই যে মস্তিষ্কের 2টা খণ্ড, প্রত্যেকটা খণ্ডকে বলা হয় হেমিস্ফেয়ার। কি বলা হয়? হেমিস্ফেয়ার মানে কি? অর্ধখণ্ড। হেমি মানে অর্ধ, স্ফেয়ার মানে খণ্ড। তাহলে মস্তিষ্কের এই প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়? হেমিস্ফেয়ার। তাহলে যেটা ডান পাশে আসে তাকে কি বলা হবে? ডান পাশে আছে যেটা, সেটাকে কি বলা হবে? রাইট হেমিস্ফেয়ার। বাম পাশে যেটা আছে সেটাকে কি বলা হবে? লেফট হেমিস্ফেয়ার। তাইলে এইটা যেহেতু ব্রেনের 2টা খণ্ড, এবং এই 2টা খণ্ডকে একসাথে, অগ্র মস্তিষ্কের আরেকটা নাম আছে সেরেব্রাম। অগ্র মস্তিষ্কের আরেকটা নাম আছে কি? সেরেব্রাম। তাইলে এই হেমিস্ফেয়ার, অর্ধেক খণ্ড 2টা কার? সেরেব্রামের হেমিস্ফেয়ার। এই জন্য এই সেরেব্রামের হেমিস্ফেয়ারকে সংক্ষেপে বলা হয় সেরেব্রাল সেরেব্রাল হেমিস্ফেয়ার। তাইলে মানুষের মস্তিষ্কে কয়টা সেরেব্রাল পাওয়া যায়? 2টা সেরেব্রাল হেমিস্ফেয়ার পাওয়া যায়। এখন আমরা একটু চিত্র আরো ভালোভাবে দেখো। মাঝ বরাবর ফাঁকা থাকলেও এই চিত্রে এইখানে এসে দেখো আর এসে লেগে আছে। তাইলে খণ্ড 2টা একদম ভেতরে, একদম গভীরে যে এই জায়গাটা স্নায়ু দিয়ে, এই জায়গাটা দেখতে কেমন? এই জায়গাটা মূলত এই যে মতো, এই অংশটাই, এটা কি আকৃতির? ইংরেজি সি আকৃতির। তাইলে এই অংশটা মূলত কি দিয়ে তৈরি? বললাম যে স্নায়ু দিয়ে তৈরি, নার্ভ দিয়ে তৈরি। তাইলে এই যে সিতে, এইটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। সি আকৃতির কর্পাস ক্যালোসাম। তাইলে
মস্তিষ্কের হেমিস্ফিয়ার দুইটি একটি খাঁজ দ্বারা আলাদা থাকলেও গভীরে কি দ্বারা যুক্ত থাকে পরস্পর? কর্পাস ক্যালোসাম দ্বারা পরস্পর যুক্ত থাকে। আশা করি এতটুকুতে কোনো সমস্যা নাই এবং হয়তো একটু হিজিবিজি লাগতেছে। আমরা এখন নোটটা পড়ি, নোটই দেখবা যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমরা পড়তেছিলাম মস্তিষ্ক। তাইলে মস্তিষ্ক কাকে বলে? সুষুম্না কাণ্ডের মস্তিষ্ক বলে। স্নায়ুতন্ত্রের পরিচালক মূলত মস্তিষ্ক। মস্তিষ্কের কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। তাইলে মস্তিষ্কের 3টা অংশ কি কি? আমরা একটা দেখি অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের আর কি কি নাম আছে মুখস্থ থাকতে হবে? প্রোজেনসেফালন, বা এইটাকেই ফোর ব্রেইন বলা হয়। তাইলে আলাদা আলাদা সকল নাম জানতে হবে, মুখস্থ থাকতে হবে। তাইলে অগ্র মস্তিষ্ক বা প্রোজেনসেফালন বা ফোর ব্রেইন। অগ্র মস্তিষ্ক বা প্রোজেনসেফালন বা ফোর ব্রেইন। আগে নাম মুখস্থ করবা, অগ্র মস্তিষ্ক, প্রোজেনসেফালন বা ফোর ব্রেইন। এরপরে মধ্য মস্তিষ্কের নাম মুখস্থ করো। চলে আসি আমরা মধ্য মস্তিষ্ক। তাইলে মধ্য মস্তিষ্ক, তাইলে মেজো মানে মেজো ভাই, মাঝখানের ভাই, তার মানে মেজো থেকে মেজেন। তাহলে মেজেনসেফালন, মেজেনসেফালন বা এটার নামে মিড ব্রেইন, মিড মানে মাঝখানে। আর পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের আর নাম কি? রম্বেনসেফালন। বানান দেখবা RHOMBEN, রম্বেনসেফালন। তাহলে রম্বেনসেফালন বা হাইন্ড ব্রেইন, হাইন্ড ব্রেইন। হাইন্ড মানে কি? লুকানো, তাইলে পেছনে লুকিয়ে থাকে, এই জন্য এটাকে কি বলা হয়? হাইন্ড ব্রেইন। ঠিক আছে, এই গেল আমাদের অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের নাম। এরপরে আমরা চলে আসি অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক সম্পর্কে বিস্তারিত। দেখো আমাদের অনেকটাই পড়া হয়ে গেছে এখান থেকে, চিত্র দেখে যখন পড়ছি। তাহলে অগ্র মস্তিষ্কের আরেক নাম আমরা জানি সেরিব্রাম। এইটা মস্তিষ্কের কেমন অংশ? সবচেয়ে বড় অংশ। এজন্য একে কী নামে ডাকা হয়? গুরু মস্তিষ্ক নামে ডাকা হয়। এর উপরিভাগ কেমন থাকে? ঢেউ তোলা থাকে, খাঁজ। এই যে উপরিভাগ, যদি আমরা চিত্রটা একটু দেখি, মস্তিষ্কের চিত্র তো সবাই দেখছো, এই যে ঢেউ 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 থাকে, এই যে ঢেউ 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 ঢেউ। তাহলে এর উপরিভাগ কেমন থাকে? ঢেউ তোলা থাকে। এরপরে আমরা চলে আসি সকল প্রাণীর মধ্যে মানুষের অগ্রমস্তিষ্কের বিবর্তন সর্বাধিক অগ্রগামী এবং সবচেয়ে বেশি বিকশিত। এই জন্যই তো মানুষকে কি বলা হয়? সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তারপরে এর পর্দার নাম কি? মেনিনজেস। মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত থাকে এবং এই মেনিনজেসে প্রদাহ হইলে মেনিনজেসের প্রদাহের নাম কি? মেনিনজাইটিস। তাইলে এর কয়টা খণ্ড আছে অগ্রমস্তিষ্কের? 2টা খণ্ড। মাঝ বরাবর একটা গভীর খাঁজের মাধ্যমে এর খণ্ডদ্বয়ের সৃষ্টি হয়। খণ্ড দুটিকে কি বলা হয়? ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে অর্ধখণ্ড। তাইলে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, এইটা আমাদের জানতে হবে। আমাদের যে খণ্ডটা ডান পাশে আছে আমাদের মাথার, সেইটা আমাদের শরীরের বাম অংশ নিয়ন্ত্রণ করবে। তার মানে তোমার বাম হাত দিয়ে যদি মশা মারতে হয়, এই নির্দেশনা তোমার আসা লাগবে মাথার ডান পাশ থেকে। বাম হাতের কাজ করায় ডান হাত, আর ডান হাতের কাজ করাবে বাম হাত। একইভাবে তোমার দেহকে যদি অর্ধেক 2 ভাগে ভাগ করো, একদম নাক বরাবর যদি একটা রেখা টানো মাঝ বরাবর, মেরুদণ্ড বরাবর, তাইলে ডান এবং বাম 2 খণ্ডে ভাগ হবে দেহ। তাইলে দেহের যে বাম পাশ থাকবে, বাম অংশ, এইটা নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেনের বাম। তাহলে দেহের বাম হইলে, আর এখানে মুছে ফেলছি, দেহের বাম হইলে ব্রেনের ডান, উল্টা। তাইলে ব্রেনের ডান অংশ দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। একইভাবে ব্রেনের বাম অংশ দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে। এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাইলে এই খণ্ড 2টা খাঁজের দ্বারা পৃথক থাকলেও একদম গভীরে কি দ্বারা সংযুক্ত আছে? সি শেপ কর্পাস ক্যালোসাম দিয়ে যুক্ত থাকে। কর্পাস ক্যালোসাম কি? এটা আমরা বলছিলাম যে নার্ভ, তাহলে একগুচ্ছ নিউরন। তাহলে একগুচ্ছ নিউরন। কর্পাস ক্যালোসাম তাহলে কিসের সমন্বয়ে গঠিত? নিউরনের, অসংখ্য নিউরনের সমন্বয়ে গঠিত। এই নিউরনগুলো গুচ্ছাকারে থেকে এরকম সি আকৃতি লাভ করে। কি আকৃতি লাভ করে? সি আকৃতি লাভ করে। ওকে, এরপরের অংশে চলে যাই আমরা। এগুলো আমাদের সব মোটামুটি হয়ে গেছে। সেরিব্রামের অভ্যন্তরীণ গঠন আমরা একটু দেখি, চিত্রটা দেখে লক্ষ্য করি।
এই ব্রেনকে যদি আমরা এই বরাবর কি কাটি, আমরা আপেলকে যেরকম দুই খণ্ড করি, এরকম যদি দুই খণ্ড করি, আপেলের মাঝখানে কি পাই? বিসিটিসি পাই কিছু। ঠিক ব্রেনকেও দুই খণ্ড করলে কি কি পাওয়া যায় এইটা আমরা একটু দেখি। ব্রেনকে দুই খণ্ড যদি তুমি করো, তাইলে এইটা যদি একটা ব্রেন হয়, তাইলে ব্রেনকে দুই খণ্ড করলে এটা দুইটা অংশ থাকে, দুইটা অংশ থাকে। বাইরের দিকে থাকে গ্রে কালার, বাইরের দিকে থাকে কি কি কালার? গ্রে কালার। গ্রে মানে ধূসর। বাইরের দিকে থাকে কি কালার? গ্রে কালার। এবং ভেতরে আছে কি কালার? সাদা কালার। তাইলে সকল অঙ্গই যদি আমরা মাঝ বরাবর কাটি, তাইলে বাইরের অংশকে বলা হয়, একটা নামে ডাকা হয়। বাইরের অংশের এই অংশের নাম আছে কর্টেক্স। বাইরের অংশের নাম কি? COR। বাইরের অংশের নাম কর্টেক্স। আর এই যে ভেতরে মিডিলে আছে, মিডিল মাঝখানের গভীর অংশের নাম মেডুলা। তাইলে বাইরের অংশকে কি বলা হয়? কর্টেক্স। ভেতরের অংশকে কি বলা হয়? মেডুলা। এটা শুধু ব্রেনের ক্ষেত্রে নয়, তুমি যদি একটা কিডনিকে কাটো, তাও এই কিডনিরও ধরো যে বাইরের অংশ, বাইরের এই অংশগুলোকে বলা হবে এবং মাঝখানের অংশগুলো হবে মেডুলা। তাইলে বাইরে থাকে কর্টেক্স, ভেতরে থাকে মেডুলা। এখন ব্রেনের ক্ষেত্রে কর্টেক্স কি কালারের বলছি আমরা? ধূসর কালার, গ্রে কালার। তাইলে এখানে কি ধরনের কি কালারের পদার্থ আছে? ধূসর কালারের পদার্থ আছে। এবং মেডুলায় কি কালারের পদার্থ আছে? সাদা বা শ্বেত বা হোয়াইট কালারের পদার্থ আছে। এই জন্য এই কর্টেক্সে যে ধূসর পদার্থ থাকে, এই ধূসর পদার্থের ইংরেজি নাম হচ্ছে গ্রে ম্যাটার। গ্রে ধূসর, GRAY। গ্রে মানে ধূসর, আর ম্যাটার ম্যাটার মানে হচ্ছে পদার্থ। তাহলে গ্রে ম্যাটার মানে ধূসর পদার্থ। তাহলে এই কর্টেক্স, গ্রে ম্যাটার মস্তিষ্কের কোথায় থাকবে? কর্টেক্সে থাকবে না মেডুলায় থাকবে? কর্টেক্সে। তাইলে কর্টেক্স দেখতে কি কালারের হবে? গ্রে কালার, ধূসর কালার। এবং মেডুলা কি কালারের হবে দেখতে? সাদা কালারের, হোয়াইট, শ্বেত কালার। তার মানে শ্বেত পদার্থ কোথায় থাকবে? মেডুলায় থাকবে। তাইলে শ্বেত পদার্থ এটা কি কালারের? হোয়াইট কালারের। এই জন্য এগুলাকে, এই যে বাইরের এই অংশটাকে যেরকম গ্রে ম্যাটার বলা হয়তো, ঠিক মাঝখানের অংশটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। তাহলে হোয়াইট ম্যাটার কোথায় থাকবে? ব্রেনের, কর্টেক্সে না মেডুলায়? মেডুলায়। তাহলে এই ঘটনাটাই আমরা একটু এই চিত্রটাতে দেখে ফেলি, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। দেখো চিত্রটা লক্ষ্য করো, এদিক দিয়ে একটু গাঢ় গাঢ় কালার। তাহলে এই গাঢ় গাঢ় কালারকে বলা হচ্ছে গ্রে ম্যাটার। তাহলে মস্তিষ্কের বাইরের দিকে আছে কি? গ্রে ম্যাটার। আর মাঝখানে সাদা, মাঝখানে আছে কি? হোয়াইট ম্যাটার। তাইলে এই গ্রে ম্যাটারকে বলা হয় কর্টেক্স, আর হোয়াইট ম্যাটারের এই অংশকে বলা হয় কি? মেডুলা। তাইলে মস্তিষ্কের গ্রে ম্যাটার কোথায়? বাইরে। আর হোয়াইট ম্যাটার কোথায়? ভেতরে। এই মস্তিষ্কে যা থাকে, ব্রেইনে যা হয়, এসে যে উল্টা হয়। এস মানে কি? স্পাইনাল কর্ড। আমরা পড়ছিলাম সিএনএসের মধ্যে কে আছে? সিএনএসের মধ্যে আছে বিএস, তার মানে ব্রেইন আর স্পাইনাল কর্ড। তাইলে ব্রেইনে দেখলাম আমরা কর্টেক্স বাইরে থাকে, তার মানে গ্রে বাইরে থাকে, হোয়াইট ভেতরে থাকে। সবার ক্ষেত্রেই কর্টেক্স বাইরে থাকবে, মেডুলা ভিতরেই থাকবে, কিন্তু এদের কালার চেঞ্জ হবে। তাইলে মস্তিষ্কের ক্ষেত্রে কর্টেক্সের কালার কি? গ্রে। মেডুলার কালার কি? হোয়াইট। আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে, মানে সুষুম্না কাণ্ডের ক্ষেত্রে এটার উল্টা হয়ে যাবে। তার মানে গ্রে কালার স্পাইনাল কর্ডে যে তখন কোথায় থাকবে? স্পাইনাল কর্ডে গ্রে কালার থাকবে ভেতরে, আর হোয়াইট কালার থাকবে বাইরে স্পাইনাল কর্ডে যে। তার মানে ব্রেনেরটা মনে রাখবা, আর স্পাইনাল কর্ডেরটা এটার উল্টা, এটা জাস্ট মনে রাখবা। আমরা চলে আসি আমাদের এলোমেলো ভাবটা একটু নোট দেখে আমরা দূর করে দিই। তাইলে সেরিব্রামের অভ্যন্তরীণ গঠন পড়তেছি আমরা। এর বাইরের স্তরের নাম কি? কর্টেক্স। ভেতরের স্তরের নাম কি? মেডুলা। তাইলে আমরা দেখি কর্টেক্সে কি? কর্টেক্স কি? অগভীর স্তর। অগভীর মানে কি? বাইরে আছে। তাহলে এটা কি দিয়ে গঠিত? খুবই গুরুত্বপূর্ণ, নিউরনের কোষ দেহ দিয়ে গঠিত। তাহলে নিউরনের কোষ দেহ দিয়ে গঠিত। দেখতে রং কেমন? ধূসর রঙের। এই জন্য এদের নাম কি? গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ। তারপরে ভেতরের স্তর, এটা কোষ দেহ দিয়ে গঠিত, আর এটা নিউরনের একজন দিয়ে গঠিত। তাইলে
কর্টেক্স কোষদেহ, কতে কর্টেক্স, কতে কোষদেহ দিয়ে গঠিত, আর মেডুলা নিউরনের একজন দিয়ে গঠিত। তাহলে এটা অগভীর স্তর ছিল, এটা কি গভীর স্তর। তাহলে এটা কী রঙের? ধূসর রঙের। এটা কেমন? এটা সাদা রঙের। কেন সাদা রঙের? তাহলে সাদা হয় জন্য এটাকে কী বলে? হোয়াইট ম্যাটার বলে। এখন এটা সাদা রঙের কেন? এইটা গুরুত্বপূর্ণ। এই যে এটা কি দিয়ে গঠিত? নিউরনের একজন দিয়ে গঠিত। এই নিউরনের একজনে একটা আবরণ থাকে। আমাদের রসুনের বাইরে যেরকম একটা ছাল বাকল চোঁচা থাকে, ঠিক এই নিউরনের একজনেও এরকম একটা কি থাকে? আবরণ থাকে, চোঁচার মতো আবরণ থাকে। তাহলে এইটাকে বলা হয় মায়েলিন আবরণ। MAYALIN, মায়েলিন আবরণ। তাহলে এই মায়েলিন আবরণ দেখতে রসুনের চোঁচার মতো সাদা। এই জন্য এটাকে দেখে এই জন্য এই আমাদের যে হোয়াইট ম্যাটার বা মেডুলা, ব্রেইনের মেডুলা এই রসুনের চোঁচার মতো বা সাদা চকচকে সাদা দেখায়। তাইলে কেন সাদা দেখায়? এই মায়েলিন থাকার কারণে। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সাদা দেখায় কেন, যে হোয়াইট ম্যাটার সাদা দেখায় কেন, বা ব্রেইনের মেডুলা রং সাদা কেন। সেখানে কি থাকে? কিসের আবরণ থাকে? মায়েলিনের আবরণ থাকে। তাইলে এখানে আমাদের এই কথাটা একটু বলে দেওয়া আছে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ডের যে আলাদা। তাহলে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডে গ্রে ও হোয়াইট ম্যাটারের অবস্থান পরস্পর কেমন? বিপরীত। তাইলে ব্রেইনে কি থাকে? আউটার গ্রে, তার মানে বাইরে গ্রে, ইনার হোয়াইট, ভেতরে হোয়াইট। আর স্পাইনাল কর্ডে উল্টা হয়। তাহলে আউটার কি হয়ে যাবে? ব্রেইনে গ্রে ছিল, এখানে হয়ে যাবে আউটার হোয়াইট। আর ইনার হোয়াইট ছিল, এখানে হয়ে যাবে ইনার গ্রে। তাহলে যে কোনো একটা মনে রাখবা, অন্যটা উল্টা, এটা মাথায় রাখবা জাস্ট। আমরা চলে আসি অগ্র মস্তিষ্কের কাজ সম্পর্কে। তাইলে অগ্র মস্তিষ্কের কাজ মুখস্থ তো করতেই হবে, আগে একটু বুঝতে হবে। তাইলে ওই যে তোমার হাতে মনে করো ডান হাতে মশা বসলো, এই মশার স্নায়ু তাড়না কোথায় গেল? মস্তিষ্কে গেল, তাই না? এবং মস্তিষ্ক কী করলো? মশাকে মারার জন্য আরেক হাতকে অর্ডার দিল। তাইলে স্নায়ু তাড়না মস্তিষ্কে গেল এবং মস্তিষ্কও একটা তাড়না আরেক হাতে প্রেরণ করলো। তাইলে এই যে মস্তিষ্ক এই তাড়না গ্রহণ এবং প্রেরণের যে কাজটা করতেছে, এই কাজটা করে মূলত অগ্র মস্তিষ্ক। তাইলে দেখো, প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু গ্রহণের, এবং এখানে প্রত্যেক অঙ্গে হবে, অঙ্গ থেকে না। প্রত্যেক অঙ্গে স্নায়ু তাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র, হাইয়ার সেন্টার। আমাদের স্কুলে যদি দেখা যাচ্ছে ডিসি বা কোনো শিক্ষা সচিব বা কেউ ভ্রমণ করতে আসে, ভিজিট করতে আসে, আমরা বলি যে উপর থেকে লোক আসছে, তাই না? তাহলে উচ্চতর কেন্দ্র থেকে লোক আসছে। আমাদের মস্তিষ্কও এরকম উচ্চতর কেন্দ্র হিসেবে কাজ করে, হেড অফিস হিসেবে কাজ করে অগ্র মস্তিষ্ক। তাহলে প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ু তাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র হিসেবে কাজ করে কে? অগ্র মস্তিষ্ক। তারপরে আমাদের দেহ নড়াচড়া চলাচলের জন্য যত কাছে এবং আমাদের যত আছে, রাগ, বিদ্বেষ, ভালোবাসা, দুঃখ, স্বামী মরার কষ্ট, সব কিছু, তাইলে সকল অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করবে কে? অগ্র মস্তিষ্ক। তার মানে হাসি, দুঃখ, কষ্ট সব কিছু আমাদের কোথায় থেকে আসে? আমাদের অগ্র মস্তিষ্ক থেকে আসে। তারপরে কি দেখো, এখানে কাপল করা আছে, জোড়ায় জোড়ায় করা দেওয়া আছে, চিন্তা চেতনা। তাইলে প্রাণীর চিন্তা চেতনা। তারপরে জ্ঞান, যার জ্ঞান আছে তার স্মৃতি আছে, কারণ যার জ্ঞান নাই সে পাগল, আর পাগলের কোনো স্মৃতি থাকে না। তাহলে জ্ঞান আছে, স্মৃতি আছে, স্মৃতি বাকশক্তি। তাহলে জ্ঞান, স্মৃতি, বাকশক্তি দিয়ে একটা জোড়া। তাহলে প্রাণীর চিন্তা চেতনা, জ্ঞান, স্মৃতি, বাকশক্তি, আর ইচ্ছা দিয়ে দুইটা, ইচ্ছা এবং ঐচ্ছিক পেশির কার্যাবলী, এগুলো সব অগ্র মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। তাহলে প্রাণীর চিন্তা চেতনা, জ্ঞান, স্মৃতি, বাকশক্তি, ইচ্ছা, ঐচ্ছিক পেশির কার্যাবলী। তোমার পরীক্ষা নিয়ে টেনশন হচ্ছে, তাহলে পরীক্ষার টেনশন কই থেকে হচ্ছে? তোমার অগ্র মস্তিষ্ক থেকে হচ্ছে বা সেরিব্রাম থেকে হচ্ছে। তারপরে কোন উদ্দীপকের প্রতি কী ধরনের সাড়া দিবে, সেই সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে কে? অগ্র মস্তিষ্ক। সিদ্ধান্ত গ্রহণ করলোই যে মশা বসলো, উদ্দীপনা মস্তিষ্কে গেল, তোমার মস্তিষ্ক সিদ্ধান্ত দিল আর এক হাত দিয়ে এই মশাটাকে মারো, তখন তুমিও মশাটাকে মারলা। এখন কোন উদ্দীপকের প্রতি কী ধরনের সাড়া দিবে, এই সিদ্ধান্ত কে দিচ্ছে? মস্তিষ্কই দিচ্ছে। এখন মস্তিষ্ক কি বলছে যে তোমার হাতে মশা পড়ছে, সেই মশাকে তুমি একটা চাকু দিয়ে কোপ মারো? সেটা তো বলে নাই। এই জন্য এই যে এক এক ধরনের উদ্দীপক এক এক ধরনের সাড়া দিবে। মশা বসলে এক ধরনের সাড়া দিবে, ঠিক ওখানেই জোঁক লাগলে আর এক ধরনের সাড়া দিবে, ঠিক
ঠিক ওইখানেই মনে করো যে তেলাপোকা বসলে আরেক ধরনের সাড়া দিবে। তাইলে এই যে এক এক ধরনের উদ্দীপনার প্রতি মস্তিষ্ক যে এক এক ধরনের সাড়া প্রদান করে, এই সাড়ার সিদ্ধান্তটা গ্রহণ করে কে? অগ্র মস্তিষ্ক। তাহলে অগ্র মস্তিষ্ক বা সেরেব্রামের কাজ আমাদের পড়া শেষ। খুবই গুরুত্বপূর্ণ। অঙ্গ থেকে স্নায়ু তাড়না গ্রহণ এবং অঙ্গে প্রেরণের উচ্চতর কেন্দ্র, দেহ সঞ্চালনা প্রত্যেক কাজ এবং অনুভূতির কেন্দ্র। গুরুত্বপূর্ণ হচ্ছে অনুভূতির কেন্দ্র, তারপরে স্নায়ু তাড়না প্রেরণের উচ্চতর কেন্দ্র। এগুলো একটু গোল করে রাখবা বা আন্ডারলাইন করে রাখবা ভালো করে। তারপরে চিন্তা চেতনা বা স্মৃতি, ইচ্ছা ঐচ্ছিক পেশি আর সারা। তাইলে এই গেল হচ্ছে সেরিব্রামের কাজ। আমরা চলে আসি মধ্য মস্তিষ্ক সম্পর্কে। তাইলে এগুলো সেরিব্রাম সম্পর্কে আমাদের আর পড়া আছে, পড়া শেষ সেরিব্রাম সম্পর্কে। তাইলে দেখো আমরা বড় এই অংশটা সম্পর্কে পড়ে ফেলছি অলরেডি, এই অংশটা সম্পর্কে পড়ে ফেলছি অলরেডি। এখন পেছনে আছে কি? পশ্চাৎ মস্তিষ্ক, আর মাঝখানে আছে কি? মধ্য মস্তিষ্ক। যে এগুলো মূলত মধ্য মস্তিষ্ক, এই যে এগুলা। তাইলে মধ্য মস্তিষ্ক কার কার মাঝে আছে? ও মধ্য মস্তিষ্কের ওপরে কি? অগ্র, পেছনে পশ্চাৎ, তাই না? তাইলে মধ্য মস্তিষ্কের অবস্থানটা দেখো কি বলা আছে। মধ্য মস্তিষ্কের অবস্থান হচ্ছে অগ্র মস্তিষ্কের নিচে এবং পশ্চাৎ মস্তিষ্কের ওপরে। তাইলে এটা কি করে? মধ্য মস্তিষ্ক এই যে অগ্র মস্তিষ্কের নিচে আছে এবং এই যে পশ্চাৎ মস্তিষ্কের ওপরে আছে। তাহলে এই অংশটা কি করছে? অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ককে কি করছে? যুক্ত করছে, কানেক্ট করছে। তাইলে অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্ককে কি করে? যুক্ত করে কে? মধ্য মস্তিষ্ক। তাইলে মধ্য মস্তিষ্ক কি করতে দেখো যে অগ্র পশ্চাৎ মস্তিষ্ককে সংযুক্ত করে। তাহলে এগুলো বুঝার জিনিস, এগুলো মুখস্থ করার জিনিস না। চিত্র দেখে বুঝে এমনি আমার মাথায় থাকবে, এগুলো মুখস্থ করার কিছু নেই। কাজ কি? কাজগুলো একটু মুখস্থ করতে হবে। তাহলে মধ্য মস্তিষ্কের কাজ কি? বিভিন্ন পেশির কাজে সমন্বয় করা এবং ভারসাম্য রক্ষা করে। তাইলে বিভিন্ন পেশির কাজে সমন্বয় সাধন করে এবং ভারসাম্য রক্ষা করে। আর কি? দর্শন শ্রবণ। দর্শন শ্রবণ মানে কি? দর্শন মানে দেখা, শ্রবণ মানে শোনা, তার মানে দেখা শোনা। তাইলে এটা একটু মনে রাখবা, দেখা শোনা আর হচ্ছে পেশি আর ভারসাম্য, এই চারটা শব্দ দিয়ে মধ্য মস্তিষ্কের কাজ আমরা মনে রাখবো। তাইলে দেখায় সাহায্য করে, শোনায় সাহায্য করে, দর্শনে সাহায্য করে, শ্রবণে সাহায্য করে, পেশির কাজে সমন্বয় করে, ভারসাম্য রক্ষা করে। তাহলে চারটা দিয়ে আমাদের মধ্য মস্তিষ্কের কাজ মুখস্থ রাখতে হবে। মধ্য মস্তিষ্কের অংশ সম্পর্কে আমাদের পড়া লাগবে না, এটা ইন্টারমিডিয়েটে যে বিস্তারিত পাবা যেটার কী কী অংশ আছে। এখানে এতটুকু হইলেই চলবে। আমরা চলে আসি মধ্য মস্তিষ্কের নাম কী ছিল এটা মনে রাখো, মেজেনসেফালন বা মিড ব্রেইন। আমরা চলে আসি পশ্চাৎ মস্তিষ্ক সম্পর্কে। পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক কী কী নাম আছে? রম্বেনসেফালন, রম্বেনসেফালন, বা এটার পিছনে লুকায় থাকে এই জন্য এটার নাম হাইন্ড ব্রেইন। তাহলে এটার কী কী অংশ আছে? খুবই গুরুত্বপূর্ণ। সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। নামগুলো ভালোভাবে মুখস্থ করবা, কারণ এখান থেকে এমসিকিউ আসবে নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়, বা আসবে নিচের কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়। ঠিক আছে? তাহলে সেরিবেলাম, দেখো প্রথমে ছিল অগ্র মস্তিষ্ক, ওইটার নাম কি ছিল? সেরিব্রাম, সেরিব্রাম ছিল। তাইলে ব্রাম থাকলে সেটা অগ্র মস্তিষ্ক, আর বেলাম থাকলে বেলাম থাকলে সেটা পশ্চাৎ মস্তিষ্ক। তাইলে সেরিবেলাম এর সাথে পিএম, পন্স আর মেডুলা অবলঙ্গাটা। তাইলে এখানে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি কি থাকতেছে দেখো, পথে পশ্চাৎ, পথে পন্স, তারপরে এমতে মেডুলা অবলঙ্গাটা, আর সি পিএমসি, সিতে সেরিবেলাম, নট সেরেব্রাম, সেরিবেলাম। তোমাদের প্রশ্ন এইভাবেই আসবে যে পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় নিচের কোনটি? কয়েই দেওয়া থাকবে সেরিব্রাম, তারপরে থাকবে সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে? তাইলে পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো আমরা একটু দেখে নিই, চিত্রে আমরা একটু দেখে আসি। আচ্ছা, এই চিত্রটা থেকে একটু দেখতে হবে, এটা একটু আমরা ক্লিয়ার করে নিই আগে। দেখো ভালো করে লক্ষ্য করো, আমরা পড়তেছি পশ্চাৎ মস্তিষ্ক। দেখো পশ্চাৎ মস্তিষ্কে মাথার একদম পেছন সাইডে, একদম মাথার খুলির ফুলের মতো অঙ্গ আছে। দেখো একটা কিসের মতো অঙ্গ আছে? ফুলের মতো, ফুলের গোছের মতো।
এইটাকেই বলা হয় সেরিবেলাম। কি বলা হয়? সেরিবেলাম। ঠিক আছে, সেরিবেলামের সামনে দেখো একটা নলাকৃতির অঙ্গ আছে। দেখো এখানে নলাকৃতির অঙ্গের একটা খাঁজ আছে, এরকম খাঁজ হয়ে নিচে এটা নল সৃষ্টি করে। ঠিক এখান থেকে আসলো, এই যে এটা একটা নল আকার এরকম থাকে। তাইলে এই যে একটা খাঁজ আছে এই অঙ্গটাতে, এই খাঁজের নিচে একটা ফোলা আছে এই যে, এবং ওপরে একটা ফোলা আছে। তাইলে এইটার নিচে যে ফোলা থাকে সেইটাকে বলা হয় মেডুলা অবলাঙ্গাটা। তাহলে নিচের ফোলা অংশটার নাম কি? মেডুলা অবলাঙ্গাটা। আর এই মেডুলা অবলাঙ্গাটার ওপরে যে ফোলা আছে এটার নাম পন্স। তাইলে এইটা কি? এইটা হচ্ছে পন্স। পন্স আর এইটা মেডুলা অবলাঙ্গা। তাইলে পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি কি পাইছি আমরা? এই যে সেরিবেলাম, এই যে পন্স, এই যে মেডুলা অবলাঙ্গাটা। তার মানে এই যে এখান থেকে শুরু করে এতটুকু পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে এর যে ভালো করে বোঝা সম্ভব না। তাইলে আমরা দেখলাম সেরিবেলাম, এইটা হচ্ছে সেরিবেলাম ফুলের মতো। এই ফুলের সামনে আছে পন্স এবং পন্সের নিচে আছে মেডুলা অবলাঙ্গাটা। তাইলে এই পন্স আর মেডুলা অবলাঙ্গাটা এরা কেমন? নলের মতো, পাইপের মতো, নল আকার। এই অংশ থেকে আমরা বাকি অংশটা পড়ে ফেলব। আমাদের পড়া মোটামুটি শেষের দিকে, ভয় পাওয়ার কিছু না, আর 10 মিনিট লাগবে পড়াইতে শেষ করতে। দেখো প্রথমে আমরা চলে আসি, এটা সেরিবেলাম, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা দিয়ে গঠিত। প্রথমে আমরা চলে আসি সেরিবেলাম। সেরিবেলামের অবস্থান কোথায়? তাইলে পন্সের শীর্ষভাগে অবস্থিত। তাইলে সেরিবেলামের অবস্থানটা আমরা একটু দেখি। এটা আসলে একটু মনে রাখতে হবে, মানে এটা মুখস্থ থাকতে হবে। দেখো এই যে পন্স আছে, তাহলে পন্সের এই যে মাথা, পন্সের শীর্ষ সহ পেছন সাইডে থাকে, এটা মূলত মাথার উপরে ঝুলে থাকার মতো আর কি। এই জন্য বলা হয় সেরিবেলাম পন্সের শীর্ষভাগে অবস্থান করে। তাহলে সেরিবেলাম কই অবস্থান করলো? পন্সের শীর্ষভাগে। তাইলে কই গেল সেরিবেলাম? তাহলে অবস্থান পন্সের শীর্ষভাগে। তাহলে সেরিবেলাম কেমন ছিল? ফুলের মতো ছিল। এই ফুলের মতো দুইটা খণ্ড ছোট, তাহলে সম্পূর্ণ খণ্ডটাকে মিলে একটা ফুল মনে হয়। তাইলে সেরিবেলামেরও দুইটা খণ্ড থাকে। ঠিক সেরেব্রামেরও কয়টা খণ্ড পড়ছিলাম? দুইটা খণ্ড পড়ছিলাম। ওইটাকে সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হইতো, আর এটাকে মূলত সেরেবেলার হেমিস্ফিয়ার বলা হয়। এটা ইন্টারমিডিয়েটে ভাবে এখন লাগবে না, সেরেবেলার হেমিস্ফিয়ার। তাহলে এটা দুইটা খণ্ড থাকে, ডান এবং বাম খণ্ড। তাইলে এইটাও কি ব্রেইনেরই অংশ? তার মানে কি আউটার গ্রে ইনার হোয়াইট থাকবে ওই সেরেব্রামের মতোই। তাহলে বাইরে ধূসর, ভেতরে শ্বেত। কাজ কি? কাজ মুখস্থ করতে হবে, প্রত্যেকের কাজ মুখস্থ। তাহলে সেরেবেলাম পেশির টান নিয়ন্ত্রণ করে, চলনে সাহায্য করে, দেহের ভারসাম্য রক্ষা করে। দেখো আগেরটাও কি মধ্য মস্তিষ্ক ভারসাম্য রক্ষা করতো। তাহলে ভারসাম্য রক্ষায় কে কে কাজ করে? মধ্য আর পশ্চাৎ। তারপরে দৌড়ানো এবং লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলী নিয়ন্ত্রণ করে। মুখস্থ, কাজ মুখস্থ। এরপরে আমরা চলে আসি পন্স। পন্স কেমন? নল আকৃতির অঙ্গ। তাহলে এটা কিসের সমন্বয়ে গঠিত? একগুচ্ছ স্নায়ুর সমন্বয়ে গঠিত। তাইলে দেখো একটু এটা মুখস্থ করার কি দরকার আছে? দেখো এই যে সেরেবেলাম, এটা দেখো এদিকে একটা খণ্ড, এই যে এইটা একটা খণ্ড ওপরের, এবং ওই পেছনে দেখো যে নিচে দিয়ে আর একটা খণ্ড দেওয়া আছে। তাহলে দুইটা খণ্ড। এবং আমাদের হচ্ছে মস্তিষ্ক থেকে সারা দেহে, মস্তিষ্ক কি আমাদের স্নায়ুতন্ত্রের হেড অফিস, সেন্টার। এখান থেকে বিভিন্ন স্নায়ু নিচের দিকে নামে, অসংখ্য স্নায়ু নামে। এই স্নায়ুগুলো একসাথে জোট বেঁধে কি তৈরি করে? এই যে এই সুষুম্না কাণ্ড তৈরি করে। তাহলে সুষুম্না কাণ্ডে কী থাকে? অসংখ্য স্নায়ু থাকে। সুষুম্না কাণ্ডে কী থাকে? অসংখ্য স্নায়ু থাকে। তাইলে এই সুষুম্না কাণ্ডের ওপরের অংশেই কি আছে? পন্স আর মেডুলা অবলাঙ্গাটা। তাইলে এই পন্স আর মেডুলা অবলাঙ্গাটাও কি দিয়েই তৈরি? এই যে ব্রেন থেকে যে স্নায়ু তৈরি হয়েছে, স্নায়ু দিয়েই তৈরি। তার মানে পন্স আর মেডুলা অবলাঙ্গাটা কি দিয়ে তৈরি? স্নায়ু দিয়ে তৈরি। দেখো এই কথাটাই এখানে লেখা আছে। তাইলে পন্সের ক্ষেত্রে যে স্নায়ুর সমন্বয়ে তৈরি নলাকৃতির অঙ্গ, অবস্থান কোথায়? পন্স, মেরুল অবলাঙ্গাটা এবং মধ্য মস্তিষ্কের মাঝখানে। মেরুল অবলাঙ্গাটা এবং সেরেবেলামের মাঝে সংযোগ স্থাপন করে। তাইলে অবস্থান কোথায়? পন্সের অবস্থানটা দেখি, মেরুল অবলাঙ্গাটা
আর মধ্য মস্তিষ্কের মাঝখানে। আমরা চিত্রের অবস্থানটা দেখে আসি, তাইলে একটা করে পড়তে হবে আর চিত্র দেখতে হবে। তাইলে এই যে পন্স, পন্স পন্সের নিচে কি আছে? মেরুলা অবলাঙ্গাটা, এই যে। তাইলে মেরুলা অবলাঙ্গাটা আর কি এই যে মধ্য মস্তিষ্ক, তাইলে মেরুলা অবলাঙ্গাটার মধ্য মস্তিষ্কের মাঝখানে কে আছে? পন্স আছে। তাইলে মেরুলা অবলাঙ্গাটা আর মধ্য মস্তিষ্কের মাঝখানে থাকতেছে পন্স। এই যে নিচেরটা মেরুলা অবলাঙ্গাটা, নিচের ফোলাটা মেরুলা অবলাঙ্গাটা, ওপরে ফোলাটা পন্স। তাইলে এই যে ওপরে আছে মধ্য মস্তিষ্ক, নিচে আছে মেরুলা অবলাঙ্গাটা, মাঝখানে আছে কে? পন্স। এরপরে চলে আসো কাজ কি। তাহলে মেরুলা অবলাঙ্গাটার উপরে আছে, তাহলে মেরুলা অবলাঙ্গাটা আছে পশ্চাৎ মস্তিষ্কের আরেকটা অংশ কি? সেরিবেলাম। তাহলে এই মেরুলা অবলাঙ্গাটার সেরিবেলামের সাথে আমরা জানি যে সেরিবেলাম কই থাকে? পন্সের মাথায় থাকে। তাইলে যদি কল্পনা করো যে এইটা এইটা যদি আমরা পন্স ধরি, আর এইটা মেরুলা অবলাঙ্গাটা ধরি, আর এইটার শীর্ষে আছে কি? দুই খণ্ড বিশিষ্ট আমাদের সেরিবেলাম, ফুলের মতো। তাইলে দেখো এই যে এই সেরিবেলাম আর মেরুলা অবলাঙ্গাটার মধ্যে সংযোগ করবে কে? পন্স, কারণ এদের মাঝখানে কে আছে? পন্স আছে। আবার বলা হয় পন্সের এই পাশে কি থাকে? এই পাশে থাকে মধ্য মস্তিষ্ক। তাহলে পন্স অবস্থিত কোথায়? মধ্য মস্তিষ্ক আর মেরুলা অবলাঙ্গাটার মাঝখানে। তাহলে অবস্থান মধ্য মস্তিষ্ক মেরুলা অবলাঙ্গাটার মাঝখানে, আর কাজ সেরিবেলাম আর মেরুলা অবলাঙ্গাটার সংযোগ স্থাপন। এরপরে আমরা চলে আসি মেরুলা অবলাঙ্গাটা। তাহলে মেরুলা অবলাঙ্গাটা কই আছে? সবার চেয়ে মস্তিষ্কের সবার চেয়ে পেছনে আছে, নিচে আছে। তাহলে মস্তিষ্কের সবচেয়ে পেছনে অবস্থান। এর সামনে কে থাকে? মেরুলা অবলাঙ্গাটার সামনে মানে ওপরে, সামনে থাকে কে? পন্স। আর পেছনে 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 মানে নিচে, পেছনে মানে নিচে। তাহলে নিচে কি আছে? এই যে সুষুম্না কাণ্ড বা স্নায়ু রজ্জু, পেছনে সুষুম্না কাণ্ডের উপরিভাগ থাকে। কাজ খুবই গুরুত্বপূর্ণ মেরুলা অবলাঙ্গাটার কাজ। তাইলে 12 জোড়া, আমাদের মাথা থেকে 12 জোড়া নার্ভ স্নায়ু বের হয়। আমাদের মাথা থেকে কয় জোড়া স্নায়ু বের হয়? 12 জোড়া, মাথার খুলির ভেতর থেকে। এই স্নায়ুগুলোকে করটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ বলা হয়। তাহলে এই 12 জোড়া মানে কতটি? 12 জোড়া মানে 24টি। এই 12 জোড়া করটিক স্নায়ুর মধ্যে 12 জোড়া করটিক স্নায়ুর মধ্যে 8 জোড়াই উৎপন্ন হয় কই থেকে? মেরুলা অবলাঙ্গাটা থেকে। একদম খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। 8 জোড়া মানে কতটি? 16টি। তাহলে 24টার মধ্যে 16টা মানে 12 জোড়ার মধ্যে 8 জোড়া কই থেকে তৈরি হয়? মেরুলা অবলাঙ্গাটা থেকে। তাহলে এসব স্নায়ু কী কী কাজে সাহায্য করে? তাইলে দেখো মেরুলা অবলাঙ্গাটা কই আছে? আমাদের মাথার নিচে, নিচের অংশে, তার মানে ঘাড়ের দিকে, তাই না? ঘাড় মানেই কি? গলা। তাহলে গলায় কী করবে? খাদ্য গলাৎকরণে, গলা দিয়ে খাদ্য নামাইতে সাহায্য করবে। তাহলে গলাৎকরণ থেকেই গলবিল, হৃৎপিণ্ড এবং ফুসফুস এসব অঙ্গের কিছু কাজ নিয়ন্ত্রণ করে। তারপরে এটা আছে কোথায়? ঘাড়ের দিকে। তাহলে ঘাড়ের ওপরে আছে কি? কান। তাহলে শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাইলে ভারসাম্য রক্ষায় কে কে কাজ করতেছে? খুবই গুরুত্বপূর্ণ। মেরুলা অবলাঙ্গাটা ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাইলে এই যে আমরা বললাম যে 12 জোড়া করটিক স্নায়ু, এই করটিক স্নায়ু সম্পর্কে সংক্ষেপে একটু দেয়া আছে এখানে, তোমাদের বইয়ে নাই, কিন্তু এটা মনে রাখতে হবে, লাগবে, পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। তাহলে করটিক স্নায়ুর ইংরেজি নাম হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। তাহলে মস্তিষ্ক থেকে সৃষ্টি হয়ে কই যায়? মাথা থেকে আসলো, মাথার নিচে কি আছে? ঘাড় আছে, ঘাড়ে আসলো। তারপরে মুখমণ্ডলে, মুখমণ্ডলে, ঘাড়ের পরে কোথায়? মুখমণ্ডল। মুখমণ্ডলে কি আছে? চোখ, নাক, কান। তাইলে ঘাড়, মুখমণ্ডলের চোখ, নাক, কান। তারপর এখানে কি আছে? মুখ গহ্বর, মুখ গহ্বরের ভেতরে আছে জিহ্বা। মুখ গহ্বর মানে কি? মুখের গর্ত। মুখ গহ্বর, জিহ্বা, এইসব জায়গায় এই করটিক স্নায়ু বিস্তৃত হয়। কত জোড়া? 12 জোড়া। তাইলে এই 12 জোড়া করটিক স্নায়ুকে একত্রে কী বলা হয়? করটিক 12 জোড়া স্নায়ুকে একত্রে কী বলা হয়? করটিক স্নায়ু বলা হয়। সংজ্ঞাটা একটু লক্ষ্য করো। মস্তিষ্ক থেকে সৃষ্টি হয়ে ঘাড়, মুখমণ্ডল, মুখ গহ্বর, জিহ্বা ইত্যাদি অঞ্চলে বিস্তৃত 12 জোড়া করটিক স্নায়ুকে একত্রে, 12 জোড়া স্নায়ুকে একত্রে করটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ বলে। এদের সংখ্যা 12 জোড়া, 24টি। এদের ধরন 3 ধরনেরই হইতে পারে: সংবেদী, মোটর, মিক্সড। তাহলে এগুলো সম্পর্কে হায়ার ক্লাসে বিস্তারিত হবে, আপাতত এইটুকু মনে রাখো। সুষুম্না কাণ্ড দেখো, এরা কী ধরনের হইলো? সংবেদী, মোটর, মিক্স, 3 ধরনের আছে। আর আমাদের সুষুম্না কাণ্ড থেকে সুষুম্না স্নায়ু, সুষুম্না স্নায়ু এরা শুধু মিক্স ধরনের। এরা শুধু কী ধরনের? মিক্স ধরনের, মিশ্র ধরনের। তাইলে সুষুম্না কাণ্ড থেকে সৃষ্ট, এখানে 12 কথাটা হবে না। সুষুম্না কাণ্ড থেকে সৃষ্ট
দুই কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে বের হয়ে ঘাড়, গলা, বুক, পিঠ, হাত পায়ে ছড়িয়ে পড়া। এটা কিন্তু ঘাড় ঘাড় গলার সাথে কই আছে, বুক, পিঠ, হাত, পা সব কিন্তু জোড়ায় জোড়ায়, ঘাড়, গলা, বুক, পিঠ, হাত, পা ছড়িয়ে পড়া 31 জোড়া স্নায়ুকে। তাহলে সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া। 31 জোড়া স্নায়ুকে কত সুষুম্না স্নায়ু, মেরুরজ্জীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভ বলে। সংখ্যা 31 জোড়া, 62টি। ধরন কী ধরনের? মিক্সড, মিশ্র প্রকৃতির। সুষুম্না স্নায়ু আসলে কী ঘটনা ঘটে আমাদের একটু চিত্রটা লক্ষ্য করাই তোমাদের, তাইলে বুঝতে পারবা। দেখো এই যে সুষুম্না কাণ্ড, এই ঘটনাটা নামছে কই থেকে? দেখো এই যে মস্তিষ্ক দিয়ে এদিকে এই মেরুদণ্ডের ভেতর দিয়ে দেহের নিচের অংশে চলে গেছে। অন্য কালার দিয়ে একটু হলুদ কালার। তাইলে দেখো এই যে ব্রেন থেকে মেরুদণ্ডের ভেতর দিয়ে সুষুম্না কাণ্ড চলে গেছে, তাই না? এই সুষুম্না কাণ্ড থেকে এই যে ভার্টিব্রা আছে, ভার্টিব্রা মানে কি? মেরুদণ্ডের হাড়, কশেরুকা, এটা একটা কশেরুকা, এটা একটা কশেরুকা, এটা একটা কশেরুকা, মেরুদণ্ডের হাড়। তাইলে এই মেরুদণ্ডের হাড়ের মাঝখান দিয়ে কি আছে? ছিদ্র আছে। এই যে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড থেকে এই স্নায়ুগুলো এই যে কশেরুকার, দুইটা কশেরুকার মাঝখানে যে ফাঁক আছে, এই ফাঁক দিয়ে বের হয়, বের হয়ে হাত, পা, ঘাড়, গলা এগুলাতে যায়। তাইলে হাত, পা, ঘাড়, গলা এই কই থেকে বের হলো? কশেরুকার ফাঁক থেকে। তাহলে কত জোড়া? 31 জোড়া। কত জোড়া? 31 জোড়া। তাইলে এই ঘটনাটাকে আমরা এখানে বলছি। দেখো যে কোথায় গেল সুষুম্না স্নায়ু। তাইলে সুষুম্না স্নায়ু সুষুম্না কাণ্ড থেকে সৃষ্ট, দুই কশেরুকার ছিদ্র দিয়ে বের হয়, ঘাড়, গলা, বুক, পিঠ, হাত পায়ে ছড়িয়ে পড়ে, 31 জোড়া, একত্রে সুষুম্না স্নায়ু বলে, মিশ্র প্রকৃতির। আমরা দেখি প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করি, আমরা পারি কিনা দেখি। দেখো মানুষের স্নায়ুতন্ত্রকে কয়টি অংশে ভাগ করা হয়? প্রধানত কয়টি অংশে? তাহলে প্রধানত কয়টি অংশে? তাইলে কেন্দ্রীয় আর হচ্ছে প্রান্তীয়, তার মানে সিএনএস আর পিএনএস। তার মানে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। মানুষের স্নায়ুতন্ত্রের অংশ কি? দেখো স্নায়ুতন্ত্রের, ভালো করে বুঝবা, স্নায়ুতন্ত্রের। তাইলে সিএনএসের মধ্যে কী ছিল? ব্রেইন আর স্পাইনাল কর্ড, তাহলে মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড। দেখো করটিক স্নায়ু কি স্নায়ুতন্ত্রের অংশ? করটিক স্নায়ু কিন্তু স্নায়ুতন্ত্রের অংশের মধ্যে তোমাদের এই বই আপাতত দেওয়া নাই, এটা বলা হয় যে স্নায়ু তৈরি হয়, এই জন্য তোমাদের অ্যান্সার করতে হবে 1 আর 2। তাহলে স্নায়ুতন্ত্রের অংশ কি? মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এর ভেতরে কি থাকে? বিআরএস, ব্রেইন আর স্পাইনাল কর্ড। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় কিসের দ্বারা? ব্রেন মানে মস্তিষ্ক, এস মানে সুষুম্না কাণ্ড। তার মানে 1 আর 2 উত্তর, 1 আর 2। তাইলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। কেন্দ্রীয় সুষুম্না স্নায়ু, আচ্ছা মেরুল অবলাঙ্গাটা আমরা পড়ছি না, মেরুল অবলাঙ্গাটা পড়ে ফেলছি। আমি একটু 1 মিনিট লাগবে, 1 মিনিটে আমি পুরোটা একটু রিভাইজ করে দিই তোমাদের একদম প্রথম থেকে, একদম প্রথম থেকে। আমরা অন্য একটা কালার নিই, কী কালার নিব? সবুজ কালার নিই। দেখো আমরা পড়তেছিলাম উদ্ভিদের চলন। উদ্ভিদের চলন 2 প্রকার, সামগ্রিক এবং বক্র চলন। একটা অংশ সামগ্রিকভাবে চললে, স্থানান্তরিত হলে সেটাকে সামগ্রিক চলন এবং বক্র চলন বলা হয়। উদাহরণগুলো লাগবে আমাদের। সামগ্রিক চলনের উদাহরণ কী কী মনে রাখবো? শৈবাল, ছত্রাক, শৈবাল এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদের যৌন জনন কোষে, আর ব্যাকটেরিয়া এবং শৈবালের মধ্যে ভিসিডি, ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, ডায়াটম। বক্র চলনের মধ্যে চলে আসি, কাণ্ড আলোর দিকে যায়, এটাকে পজিটিভ ফটোট্রপিজম বলে। মূল আলোর বিপরীতে যায়, নেগেটিভ ফটোট্রপিজম বলে। আর ওয়াল বা আকর্ষীয় অবলম্বন ধরে পেঁচিয়ে কোনো লতা পাতা উঠে, সেটাও হচ্ছে বক্র চলনের উদাহরণ। তাহলে ফটোট্রপিজম মূলত বক্র চলনের উদাহরণ। তারপরে ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজম, এই যে এই ঘটনাটাই, আলোর দিকে উদ্ভিদকাণ্ড ও শাখা প্রশাখার চলনকে পজিটিভ বলা হয়, আর মূলের আলোর বিপরীতে যাওয়াকে নেগেটিভ বলা হয়। চিত্র দিয়ে বোঝানো আছে খুবই সুন্দর করে। আমরা চলে আসি প্রাণীর সমন্বয় ক্রিয়া। সমন্বয় হয় হরমোন আর স্নায়ু, হরমোন আর স্নায়ু দুইটার প্রভাবে। তার মানে হরমোনাল প্রভাব, হরমোন কই থেকে সৃষ্টি হয়? প্রথমে হরমোনের সংজ্ঞা জানতে হবে, সংজ্ঞা থেকেই অনেক তথ্য চলে আসবে। নালীহীন গ্রন্থি থেকে সৃষ্টি হয়, তারপরে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। এই নালীহীন গ্রন্থিগুলোকে আবার নিয়ন্ত্রণ করে কি? স্নায়ুতন্ত্র, নট শুধু স্নায়ু, স্নায়ুতন্ত্র। তাইলে হরমোন শ্রমিক হিসেবে কাজ করে কারখানার মতো, আর স্নায়ুতন্ত্র ব্যবস্থাপক বা পরিচালকের মতো কাজ করে। তাইলে হরমোনের কাজ কী কী রয়েছে? স্নায়ুতন্ত্রের বিকাশ এবং বৃদ্ধিতে হরমোনের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। আর প্রাণী দিয়ে 2টা, প্রাণীর কার্যকলাপ, নড়াচড়া, আচার আচরণ, আবেগ প্রবণতা ইত্যাদির উপর। আর হরমোন 2 প্রকার, উত্তেজক নিস্তেজক। উত্তেজক নিস্তেজক হিসেবে পরিস্ফুটন, বৃদ্ধি আর টিস্যুর কার্যাবলী নিয়ন্ত্রণ করে। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। কেন হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়? ক্ষয়ের জন্য লাগবে, মুখস্থ।
তারপরে হরমোনের বাস্তব ব্যবহারে কিছু চিত্র, পিঁপড়া খাদ্য আনতে যায়। তারপরে হচ্ছে পতঙ্গ, তার কিছু পতঙ্গ আছে তাদের সঙ্গীকে আকর্ষণ করে 2 থেকে 4 কিলোমিটার, কথাটা মাথায় রাখতে হবে। আর পোকা ধ্বংসের পাত, তিনটাতেই কোন হরমোন ব্যবহার করা হয়? ফেরোমন। তারপরে স্নায়বিক প্রভাবে চলে আসি। স্নায়বিক প্রভাবে আমাদের মনে রাখতে হবে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপক আছে। এই উদ্দীপকগুলা উদ্দীপনা করে অনভূতিবাহী স্নায়ু প্রান্তে এবং কেন্দ্রমুখী স্নায়ু প্রান্তে। এই দুই ধরনের স্নায়ু প্রান্তেই এই উদ্দীপনাটা তাড়নার সৃষ্টি করে। এই তাড়না মস্তিষ্কে যায়, মস্তিষ্ক সিদ্ধান্ত নেয়। তারপরে সিদ্ধান্ত অনুযায়ী আজ্ঞাবাহী বা মোটর স্নায়ুর মাধ্যমে আমাদের অঙ্গ বা পেশিতে মস্তিষ্কের অর্ডার আসে সারা জায়গায়, এবং সারা জাগানো মানে কাজ করা, মশা মারা। তাইলে এরপরে আমরা চলে আসি স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্র এখান থেকে আমরা পড়ে ফেলবো। স্নায়ুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তার মানে কেন্দ্রীয় আর প্রান্তীয়। কেন্দ্রীয়র মধ্যে আছে বিএস আর প্রান্তীয়র মধ্যে আছে এসিএস। তাইলে এতে অটোনমিক, সিএসএ করটিকো স্পাইনাল। তাইলে করটিকো স্পাইনালের মধ্যে করটিক আর স্পাইনাল 2 ভাগ, আর এর মধ্যে আছে এএসপি, মনে রাখতে হবে। এসতে সিম্প্যাথেটিক, পিতে প্যারাসিম্প্যাথেটিক। আমরা চলে আসি অগ্রমস্তিষ্ক। অগ্রমস্তিষ্কের আরেক নাম সেরিব্রাম, সবচেয়ে বড় অংশ গুরু মস্তিষ্ক বলা হয়। উপরিভাগ ঢেউতলা। বিবর্তন, মানুষের অগ্রমস্তিষ্কের বিবর্তন সবচেয়ে বেশি বিকশিত এবং সবচেয়ে বেশি অগ্রগামী, এই জন্য মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয়। এই অগ্রমস্তিষ্ক বা মস্তিষ্কের পর্দা যেটাই পরীক্ষায় আসুক নাম হবে মেনিনজেস। মেনিনজেসের প্রধানের নাম মেনিনজাইটিস। এর 2টা খণ্ড একটা খাঁজ দ্বারা পৃথক থাকে। খণ্ডগুলোর নাম ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার বাম অংশ, দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করে। বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার ডান অংশ নিয়ন্ত্রণ করে। খাঁজের দ্বারা পৃথক থাকলেও একদম ভেতরের দিকে সি শেপ কর্পাস ক্যালোসাম দিয়ে এই ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার পরস্পর যুক্ত থাকে। তারপরে সেরিব্রামের অভ্যন্তরীণ গঠনে বাইরে থাকে কর্টেক্স, ভেতরে থাকে মেরুলা। তাইলে আউটার গ্রে বলি আমরা, তাহলে বাইরে গ্রে ম্যাটার থাকে, ভেতরে হোয়াইট ম্যাটার থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে তোমাদের কি দিয়ে তৈরি, গ্রে ম্যাটার কি দিয়ে তৈরি? এটা হচ্ছে নিউরনের কোষ দেহ। কোষ দেহকে আবার সোমা বলা হয়। সোমা মানে বডি। তাইলে আর হচ্ছে ভেতরে থাকে মেরুলা। মেরুলা এটা কি দিয়ে তৈরি? নিউরনের একজন দিয়ে। তাহলে একটা নিউরনের সোমা দিয়ে তৈরি, একটা একজন দিয়ে। সোমা বা দেহ আর একজন বা বডি। তাহলে মস্তিষ্কের ক্ষেত্রে যে ঘটনা ঘটে, এই গ্রে ম্যাটার বাইরে থাকে আর হোয়াইট ম্যাটার ভেতরে থাকে, এই ঘটনাটা আমাদের স্পাইনাল কর্ডের ক্ষেত্রে উল্টা হয়। তারপরে অগ্রমস্তিষ্কের কাজ চলে আসো। উচ্চতর কেন্দ্র হিসেবে কাজ করে, অনুভূতির কেন্দ্র হিসেবে কাজ করে। তারপরে ঐচ্ছিক পেশির কার্যাবলী আর হচ্ছে কী ধরনের সাড়া দিবে সেটা নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্কের কোথায় অবস্থান আমরা চিত্র দেখে পড়ে ফেলছি। তারপরে কাজ হচ্ছে পেশির সমন্বয় সাধন, ভারসাম্য রক্ষা আর দর্শন শ্রবণ। পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলোর নাম খুব ভালোভাবে মনে থাকতে হবে কোনটা কার অংশ। প্রথমে আমরা চলে আসি সেরিবেলাম, পন্সের শীর্ষভাগে, যে এখানে চিত্র দিয়ে দেখা দিচ্ছে। সেরিবেলাম পন্সের শীর্ষভাগে অবস্থান করে। তারপরে বাইরে ধূসর, ভেতরে গ্রে, যেহেতু এইটাও ব্রেনেরই অংশ তার মানে ব্রেনের মতোই হবে। কাজ কী কী করে? মুখস্থ পেশির টান, তারপরে হচ্ছে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করা, তারপরে চলনে সমন্বয় সাধন, দৌড়ানো লাফানোর সময় পেশির কার্যবল নিয়ন্ত্রণ করে। পন্স নলাকৃতির স্নায়ুর সমন্বয় তৈরি। মেরুল অবলাঙ্গাটা সেরিব্রামের মধ্যে সংযোগ সাধন করে। বাকিগুলো রিডিং দিবা। তারপরে মেরুল অবলাঙ্গাটায় চলে আসো। মেরুল অবলাঙ্গাটা থেকে আর্যটা করটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ বের হয়। তারপরে এরা কী করে? গলৎকরণে সাহায্য করে, আর গলবিল হৃৎপিণ্ড ফুসফুসের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, শ্রবণ আর ভারসাম্য রক্ষায় কাজ করে। তারপরে করটিক স্নায়ু কাকে বলে এইটা রিডিং দিবা জাস্ট, যেন মনে থাকে। আর সুষুম্না স্নায়ু একটু জাস্ট রিডিং দিবা, এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, বাট জানতে হবে। তাহলে এই গেল আমাদের নেক্সট ক্লাস মেরুরজ্জু থেকে প্রতিবর্তী ক্রিয়া পর্যন্ত পড়াবো। এই যে আজকের ক্লাসটা যারা করবে না তারা প্রতিবর্তী ক্রিয়া কিছুই বুঝবে না। সো এই ক্লাসগুলো একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্কড, একটা ক্লাস বাদ দিলে আরেকটা ক্লাস বোঝা কঠিন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আজকের ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফেজ।